CUDA প্রোগ্রামিং অটো এনকোডার। আচ্ছা, অটো এনকোডার কি এটা দিই নাই তো না? স্যার এটা মিডিয়া ছিল। আচ্ছা আচ্ছা, জেনারেটিভ এআই, মেশিন ভিশন বা ওই সেলফ ড্রাইভিং কারের একটা স্লাইড পড়েছিলাম ছোটখাটো, ভার্চুয়াল অগমেন্টেড রিয়ালিটি আর হচ্ছে CUDA প্রোগ্রামিং, এটাই এইগুলাই তো, আর তো কিছু নাই? না স্যার এগুলাই। ও আচ্ছা, একটা জিনিস তো এই 3D ভিশন পড়াবো না, কিন্তু একটা জিনিস আজকে পড়াবো, যেটা হচ্ছে যে অপটিক্যাল ফ্লো। অপটিক্যাল ফ্লো ইজিয়ার, ওটা একটু পড়াই স্যার, নাহলে একেবারে সিলেবাস ছোট হয়ে যাচ্ছে। অপটিক্যাল ফ্লো and ray tracing algorithms. Okay. স্যার এটা একটু পড়ানোর পরে আমরা হচ্ছে শুরু করবো ইনশাআল্লাহ। জাস্ট 1 সেকেন্ড। দেখেন, আরেকটা লেকচার ক্রিয়েট করছি, অপটিক্যাল ফ্লো and ray tracing algorithm. স্যার দেখা যায় স্লাইড? ও মানে আপনারা স্লাইডটা পেয়েছেন তো? আমি প্রেজেন্ট করা নেই। আচ্ছা, আমি প্রেজেন্ট করতেছি, কিন্তু আমি ক্লাসে দিয়ে দিছি অলরেডি আগে। আপনারা ওখান থেকেও যদি ভিজিবিলিটি ভালো রাখার জন্য দেখতে পারেন। ওকে, ওকে, সো স্টার্ট করি। সো মোশন অ্যানালিসিস, আমরা রে ট্রেসিং এন্ড অপটিক্যাল ফ্লো আসলে কোথায় ইউজ করব? সো মোশন অ্যানালিসিস and then depth analysis and then real life object থেকে আপনার 2D ফ্রেমে যে ক্যাপচার হয় লাইট মডেলিং এর ক্ষেত্রে, রে ট্রেসিং বা হচ্ছে ব্যাক প্রপাগেশনের ক্ষেত্রে, দ্যাট মিনস হচ্ছে আপনি 2D থেকে 3D কোনো যদি কিছু ট্রান্সফরমেশন করেন, মানে 2D ইমেজ থেকে বা 2D ইমেজ থেকে যদি আপনি হচ্ছে 3D এনভায়রনমেন্টে ট্রান্সফর্ম করতে চান, তো তখন আসলে রে ট্রেসিং অ্যালগরিদম দরকার হয়। আর অপটিক্যাল ফ্লো বেসিক্যালি ইউজ হচ্ছে মোশন অ্যানালিসিস করার জন্য। সো আপনার অবজেক্ট ট্র্যাকিং এন্ড দেন কোনো অবজেক্টের ডিস্টেন্স বা মানে একটা সিনের মধ্যে ডিফারেন্ট অবজেক্টের বা ইভেন মুভিং অবজেক্ট, স্ট্যাটিক অবজেক্ট, হোয়াটএভার, এদের হচ্ছে অ্যাক্টিভিটি রেকগনিশন বলেন, তাদের প্লেস ডিসপ্লেসমেন্ট এন্ড দেন একটা অবজেক্টের সাথে আরেকটার কোরিলেশন, আই মিন দ্য ওভারঅল সিন আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। সো এই জায়গায় আসলে অপটিক্যাল ফ্লো ইউজ হয়। আর রে ট্রেসিংটা বেসিক্যালি আপনার ওই যে ট্রান্সফরমেশন, সো রিয়েল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট থেকে
আপনি ইমেজ ফরমেশনের জন্য যে ইমেজ ট্রান্সফরমেশন এরকম, আর ইমেজ থেকে আবার হচ্ছে আপনাকে যখন 3D এনভায়রনমেন্টে ট্রান্সফর্ম করবেন কোন একটা এনভায়রনমেন্টকে বা কোন একটা ইমেজকে, সেক্ষেত্রে ইউজ হয়। সো দ্যাটস দ্য বেসিক্যালি the real objectives of learning ray tracing and optical flow. Usually for motion analysis, for video data, we need these two kinds of things. So motion analysis in computer vision. So কিভাবে motion analysis আমরা overview করতেছি, মানে just simply যে motion analysis একটা বললাম যে কিভাবে হতে। So understanding motion between frames. ভিডিও ডেটার ক্ষেত্রে কোনো অবজেক্টের মোশন অ্যাকচুয়ালি video is nothing but the visual part of a video. Actually video comprises of motion pictures and audio, right? So understanding motion between frames, তো আমরা কম্পিউটার ভিশনে বেসিক্যালি কিভাবে মোশন অ্যানালিসিস করি সেটা ফার্স্ট অফ অল হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মোশন বিটুইন ফ্রেমস। সো যেহেতু এটা টেম্পোরাল ডেটা, video basically temporal over time, so different frames can have the concurrent flow in a video. Okay, so to understand the motion of objects in an image or in a video, so how can we understand that? So basically frame to frame, that means a particular spot of a particular object in a specific frame should be different or maybe different in the next frame if the object is moving. Okay, so or the different objects points can be different or maybe different in different frames over time. So that's why if your machine can understand the flow of the object points in different frames, then the machine can understand what is happening inside with the objects within the environment, right? So that's why actually the optical flow algorithm or optical flow kind of algorithm will be applied to understand the motion of objects in a particular scene. So optical flow computation. So optical flow computation and analysis আমরা এখানে পড়বো। সো তার মানে মোশন আন্ডারস্ট্যান্ড করার জন্য আসলে দরকার আমাদের ফ্রেম বাই ফ্রেম পিক্সেলের ভেলোসিটি আর পিক্সেলের ডিসপ্লেসমেন্ট গুলাকে অ্যানালিসিস করে আসলে আপনার অবজেক্টের মুভমেন্ট বোঝা যাবে, মোশনটা বোঝা যাবে। এবং এটা মানে টেকনিক্যাল যে টার্ম যেটা হচ্ছে অপটিক্যাল ফ্লো, তো এটাকে আসলে অপটিক্যাল ফ্লো কম্পিউটেশন আমরা বলি। সো ইন ডিফারেন্ট ফ্রেমস দ্য সেম অবজেক্ট পয়েন্ট could be flowing or displacing from one point to another. One point in a sense, like image is basically a grid of pixels, and pixels are nothing but the object information captured from the real world scene. Am I right? So that's why over time, if the camera captures one by one the moving environment, will provide different pixel values or pixel informations over time. So if you could analyze the flow of a specific object point, then you could understand what is happening inside the video scene or video environment. And object tracking. So what would be the actual application of optical flow in video data? So object tracking system development or any kind of applications where the object tracking is required. So in that particular field, you need to understand or you need to know the optical flow computation and different types of approaches to analyze the
motion in between objects within a video file. আচ্ছা, তারপরে আমরা শিখবো হচ্ছে introduction to ray tracing. Actually, it's a fundamentals of light transport, as I said, and it's basically the mathematical foundation. So whatever the ray will be performing in real world, that should be formalized mathematically to make them understand or make the scenario understand to the computer. So that's why modern rendering techniques basically utilize the ray tracing, and basically ray tracing algorithm is nothing but the transformation of object information into image data or image data into the real information in 3D environment. So understanding computer vision helps machine understand movement and objects in videos, just like how humans track moving object with their eyes. Okay, so main point is so স্যার একটা what is the কোশ্চেন major স্যার components? স্লাইড Please. স্যার এই স্লাইডটাই শুধু তো স্যার হচ্ছে আমাদের হেডিংটা আছে স্যার ফ্লো হচ্ছে হচ্ছে না, মুভ করতেছে না? না স্যার আমরা অনেকক্ষণ ধরে টাইটেল স্লাইডই দেখতেছি এতক্ষণ ধরে, আমিও সেটাই ও রিয়েলি? আচ্ছা, আমি কেন এরকম হলো? আচ্ছা দেখি। স্যার স্টার্ট হয়ে আছে। আচ্ছা, স্টার্ট হয়েছে। স্যার আবার একটু প্রথম থেকে বুঝাবেন স্যার, কিচ্ছু বুঝতে আচ্ছা, আমি তাহলে আপনার ভিডিও করি, সরি আগে বলতেন। আচ্ছা, আমি এটা পিডিএফ করি, দেখি। এটা মনে হচ্ছে ওই যে এর থেকে আসছে না। স্ক্রিন শেয়ার আবার নতুন করতে দিয়ে দেখেন, ঠিক হইতে পারে। নতুন করে দিয়ে দেখি না, এটা হচ্ছে আসলে বেসিক্যালি ওই যে পাওয়ার পয়েন্টের ওইটা আপনার ফাইলটা হচ্ছে আগের ভার্সনটার সঙ্গে মানে ফাইলটা ঝামেলা থাকে অনেক সময়। বাট আরেকবার ট্রাই করি, আমি পিডিএফ ও ক্রিয়েট করে ফেলছি অলরেডি, জাস্ট আপনার চেক করেন এটা হচ্ছে নাকি। এখন কি মুভ করে? হোয়াট ডু ইউ থিংক? আমি কিন্তু মুভ করতেছি না স্যার, ওই ট্যাবটাই দেখা যাচ্ছে। ওকে স্যার, তারপরে স্যার এক সেকেন্ড। মুভ হচ্ছিল মাত্র। ও সত্যি? ঠিক আছে, তাহলে আবার স্টপ করে আরেকবার নিয়ে দেখি হয় নাকি। আচ্ছা, এখন কি হয়? স্যার এখন স্লাইড শো হয়েছে। এখন হচ্ছে স্যার, এখন হচ্ছে। ও গুড, তাহলে আর এই পিডিএফ দাও। এনিওয়ে স্যার, ক্লাস বেসিক্যালি আমি পিডিএফটা দিলে ভালো হয় স্যার। স্যার পিডিএফটা দিলে PDF ভালো হয়। কেন এখন মুভ করতেছে, সমস্যা নেই তো। পিডিএফ তো আপনি করে নিতে পারেন ওই ফাইল থেকে। স্যার ক্লাসরুমে ফাইলটা শেয়ার হয় নাই, ক্লাসরুমে কোনো ফাইল পাচ্ছি না স্যার। শেয়ার হয়েছে, এটা অন্য একটা অপশন আছে, ক্লাস ক্লাস 11 রিলস এর ভিতরে। এটা একটু লিংক কেউ শেয়ার করবেন কমেন্টে। না, কেন ওটা তো আপনি দেখেন ওই যে আমি অ্যানাউন্সমেন্টটা তো দিই না, কোর্স ওয়ার্কের মধ্যে দিই তো সব। ক্লাস ওয়ার্কের ভিতরে আছে আপু। রাইট, ক্লাস ওয়ার্কের মধ্যে সব স্লাইড গুলো সব ক্লাস ওয়ার্কের মধ্যে, রাইট? অ্যানাউন্সমেন্টে থাকবে না। ওকে স্যার, জাস্ট আচ্ছা সিম্পলি আমি একটু ওভারভিউ করি। বেসিক্যালি আমরা এই স্লাইডে বা এই চ্যাপ্টারে যেটা পড়বো সেটা হচ্ছে মোশন অ্যানালিসিস এন্ড কম্পিউটার ভিশন। সো অপটিক্যাল ফ্লো যেটা, সেটার অ্যাপ্লিকেশন হচ্ছে মোশন অ্যানালিসিস ইন কম্পিউটার ভিশন। সো কিভাবে মোশন অ্যানালিসিসে আমরা কি ওয়েতে মোশন অ্যানালিসিস করি? সো ফার্স্ট অফ অল আন্ডারস্ট্যান্ডিং মোশন বিটুইন ফ্রেমস, এন্ড মোশন বিটুইন ফ্রেমস মিন হচ্ছে একটা ফ্রেমের মধ্যে যতগুলো অবজেক্টস আছে পরবর্তী ফ্রেমে তার যে মুভমেন্ট, প্রত্যেকটা পিক্সেল পয়েন্ট এর মুভমেন্ট, মানে ফার্স্ট প্রত্যেকটা পিক্সেল অ্যাকচুয়ালি কোন একটা কালার হোল্ড করে, আর এক একটা পিক্সেলের কালার গুলো অরিজিনেটেড হয় কোথা থেকে? অবজেক্ট পয়েন্ট থেকে। তো একটা পার্টিকুলার অবজেক্ট পয়েন্টের পিক্সেল কালারটা যখন অন্য ফ্রেমে যে ডিফারেন্ট জায়গায় ডিসপ্লেসমেন্ট হয়, তো তখন থেকে আসলে, এবং এটা তো কনকারেন্ট একটা ফ্লো, তো এখান থেকে আসলে অবজেক্টের মুভমেন্টটা ট্র্যাক করা পসিবল। এন্ড একই সিনের মধ্যে যদি মাল্টিপল অবজেক্ট থাকে এবং মাল্টিপল অবজেক্টের মুভমেন্ট যদি ডিফারেন্ট অ্যাঙ্গেলে বা ডিফারেন্ট ডিরেকশনস হয়, তো সেক্ষেত্রেও ওগুলাকে এক একটা অবজেক্টকে আপনি গ্রিড মানে
মাস্কিং করে বা সেগমেন্ট মাস্কিং করে আপনি হচ্ছে ওই প্রত্যেকটা মুভমেন্টের মধ্যে কোরিলেশন তৈরি করে আপনি হচ্ছে সিন আন্ডারস্ট্যান্ড করতে পারেন, বা ভিডিও থেকে মানে ওইখানকার হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ভিডিও, দ্য অ্যাক্টিভিটি, আপনি অবজেক্টের অ্যাক্টিভিটি বা হোয়াট এভার দ্য সিন অ্যাক্টিভিটি আপনি রেকগনাইজ করতে পারেন। সো এই কাজটা আমরা কোন ধরনের ম্যাথমেটিক্যাল মডেল বা কোন ধরনের অ্যালগরিদম দিয়ে করি, সেটা হচ্ছে অপটিক্যাল ফ্লো কম্পিউটেশন করে আমরা করি এবং অপটিক্যাল ফ্লো অ্যানালিসিস করে আমরা এগুলো করি। আচ্ছা, আলটিমেটলি এই জিনিসগুলো কোথায় রিয়েল লাইফে অ্যাপ্লিকেশন হয়? এটা অবজেক্ট ট্র্যাকিং সিস্টেম বানানোর জন্য আমরা অ্যাপ্লাই করি, বা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ভিশন বেজ অ্যাপ্লিকেশন যেখানে অবজেক্ট ট্র্যাকিং আসলে প্রয়োজন পড়ে, সেখানে আমরা আসলে অপটিক্যাল ফ্লো ইউজ করি, অর এনি কাইন্ড অফ মোশন অ্যানালিসিস অ্যালগরিদম ইউজ করি, রাইট? সো ইন্ট্রোডিউস। আচ্ছা, তারপর হচ্ছে রে ট্রেসিং এর কথা বলছি। অপটিক্যাল ফ্লো একটা গেল, আমরা কেন করবো আর কি করবো, আর ইন্ট্রোডাকশন টু রে ট্রেসিং, এটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ লাইট ট্রান্সপোর্ট। বেসিক্যালি মানে ইমেজ থেকে আপনি রিয়েল ওয়ার্ল্ডে যদি মানে সেম কথা যে 2D থেকে 3D তে যদি আমি ট্রান্সফর্ম করি, সেটা হচ্ছে রে ট্রেসিং অ্যালগরিদম আমরা ইউজ করি। বা রিয়েল ওয়ার্ল্ডের কোনো একটা 3D এনভায়রনমেন্টে কোনো ডেটা আছে, সেখান থেকে যদি আপনি 2D প্লেনে ওগুলো প্লট করতে পারেন চান, বা 2D ইমেজ জেনারেট করতে চান, তো সেটা আসলে ম্যাথমেটিক্যালি রে ট্রেসিং অ্যালগরিদম এটা পসিবল। সো আপনারা হয়তো শুনে থাকবেন যে মানে কম্পিউটেশনাল ইমেজ, রাইট? সো ইমেজ মানে কম্পিউটার জেনারেটেড ইমেজ। সো সেই কম্পিউটার জেনারেটেড ইমেজ বা আমরা হোয়াট এভার যে ফেক ইমেজ জেনারেট করি বা যে জিনিসগুলা, তো এটা বেসিক্যালি রে ট্রেসিং অ্যালগরিদম আমরা এখানে ইউজ করি। সো রে ট্রেসিং অ্যালগরিদম ফাউন্ডেশন হচ্ছে আসলে ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশন, যেটা হচ্ছে জিওমেট্রিক্যাল যে অপটিক্স বা অপটিক্যাল প্রপাগেশন, যেটা হচ্ছে লেন্স থ্রুতে অপটিক্যাল প্রপাগেশন এন্ড সেন্সর যেভাবে ক্যাপচার্ড হয়, তো ওই জিওমেট্রি ফলো করে বেসিক্যালি যেভাবে লাইট ইনফরমেশন গুলো পাস করে বা প্রপাগেট করে বা ট্রান্সপোর্ট হয়, তো এই ম্যাথমেটিক্যালি এটার মানে ফিজিক্যাল মেকানিজমটা ম্যাথমেটিক্যালি মডেল করলে আসলে আমরা রে ট্রেসিং অ্যালগরিদম ডেভেলপ করতে পারি। সো এটা আসলে মডার্ন রেন্ডারিং টেকনিক্স আসলে রে ট্রেসিং অ্যালগরিদম ইউজ হয়, রাইট? সো অনেক সময় দেখা যাচ্ছে 3D ভলিউম ডেটা থেকে আমরা 2D তে কনভার্ট করে ফেলছি, বা 2D ডেটা থেকে আমরা অনেক সময় ডেপথ এস্টিমেশন করার জন্য বা অন্য কিছুতে আমরা হচ্ছে 3D এনভায়রনমেন্টে সেখানে ট্রান্সপোর্ট করতেছি। সো এখানে আসলে রে ট্রেসিং অ্যালগরিদম দরকার। আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং সো ফার। আচ্ছা, আমার মনে হয় যে স্লাইড দেখা যাচ্ছে, তাই না? মুভ করতেছে তো স্লাইড? জি স্যার। ওকে, তাহলে কম্পিউটার ভিশন হেল্পস মেশিন আন্ডারস্ট্যান্ড মুভমেন্ট এন্ড অবজেক্টস ইন ভিডিওস। ভালো কথা। সো when we watch, say for example, when we watch a video, the brain naturally tracks moving objects. So however, computers need a special algorithm to understand this movement, right? So basically আমরা motion tracking এ কি করি, actually কি করি? So we analyze how pixel change position between video frames. So that I already have discussed, right? So we analyze how pixel change position between video frames, right? তো একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে যখন সেম কাইন্ড অফ অবজেক্ট ইনফরমেশন, মানে একটা পিক্সেল পজিশন থেকে নেক্সট ফ্রেমে অন্য পিক্সেল পজিশন যদি প্লট হয়, তো এই যে ডিসটেন্সটা, এই মুভমেন্ট থেকে আসলে আমরা ট্র্যাক করতে পারি অবজেক্ট ইজ মুভিং, right? So object basically holds a grid of pixels, so that's why an object can have different types of movement, right? So live object like human activity যখন হয় কোনো ভিডিওতে, তখন কিন্তু তার প্রত্যেকটা বডি কিন্তু ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট ডিরেকশনসে মুভ করতে পারে। আবার যদি কোনো রিজিড বডি হয় অ্যাজ এ গ্রিড, মানে একটা কনস্ট্যান্টলি ডিসপ্লেসমেন্ট গুলো সেম ডিসপ্লেসমেন্ট হয়। সো এনিওয়ে, তো এই সব অ্যানালিসিস করে আমরা হচ্ছে আপনার অবজেক্টের অ্যাক্টিভিটি রেকগনাইজ করতে পারি বা মোশন করতে পারি। যেমন হচ্ছে কোন ধরনের গেম যখন অ্যানালিসিস করে কম্পিউটার ভিশন বেসড প্রবলেম, ধরে লেটস সে ক্রিকেট ম্যাচে কোনো একটা সিনটাকে, মানে কোনো একটা সিচুয়েশনটাকে যদি অ্যানালিসিস করে সেটা জাস্টিফাই করতে হয়, তো তখন যেই কাজটা হয়, সো ওই অনেক সময় মোশন বা অবজেক্টের মোশন প্লাস হচ্ছে অনেক জিনিসপত্র আমরা ওখানে অ্যানালিসিস করি only because of this kind of optical flow algorithm exists, মানে
exists. That's why we can do that with the computer. So anyway, basic concept of motion. So motion is change in position. আচ্ছা মোশনটা আসলে কি আমরা তো জানি যে মানে change of objects. So change the position of objects between video frames. আচ্ছা, so think a video as a series of photos taken very quickly. এগুলো আমরা সব জানি. So we need understand where objects move between these photos. আচ্ছা, so এগুলো খুব সিম্পল কথা, বারবার বলতেছি যাতে এখানে পড়াশোনা হয়ে যায়। আচ্ছা, why estimate motion? আচ্ছা, we live in 4D world. আমরা তো জানি যে ইমেজ আসলে 3D ওয়ার্ল্ড হইলেই রিয়েল ওয়ার্ল্ড সিনারিও বুঝতে পারি, রাইট? কিন্তু এখানে এই যে টিটা হচ্ছে আরেকটা ডিমেনশন, টিটা হচ্ছে টাইম। সো উই বেসিক্যালি মেজার ভিডিও ওভার টাইম, মানে ইন টার্মস অফ টাইম, রাইট? আমরা ভিডিওর ক্ষেত্রে কিন্তু বলি না যে এটা এত গিগাবাইট বা সরি এত রেজুলেশন, অত রেজুলেশনের ভিডিও। রেজুলেশনের থেকে আমরা যেটা বলি 5 মিনিটস ভিডিও, 1 আওয়ারের ভিডিও, 2 আওয়ার্সের ভিডিও, এরকম বলি না? সো বেসিক্যালি আপনার ইটস এ 4th dimension, the time. এবং ভিডিওর আমরা আরেকটা প্যারামিটারস আমরা জানি, ফ্রেম রেট। তো 1 সেকেন্ডে ফ্রেম রেটটা কি? এফপিএস আমরা বলি। সো এফপিএস হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো ফ্রেম মানে চেঞ্জ হয় বা ফ্লো করে, তাই না? ডিসপ্লেতে বেসিক্যালি ওটা রিফ্রেশ হয়, চেঞ্জ হয়। সো আচ্ছা আচ্ছা, আপনি কি বলতে পারবেন ভিডিওর মধ্যে আসলে ফ্রেমগুলো যদি আমরা খুব স্লো প্লে করি বা স্লো মুভ করাই তাহলে হচ্ছে কি ঘটবে? লেটস সে মেবি 5 ফ্রেম পার সেকেন্ড যদি একটা ভিডিওর ফ্রেম রেট হয়, তাহলে ওটিকে একটা ভিডিও সিন হিসেবে আমরা দেখবো নাকি অন্য কিছু দেখবো? স্যার পিকচার দেখা স্টার্ট করবো আস্তে আস্তে। রাইট, তো এটা জিটারি কোনো একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে, তাই না? সো আমরা ডিসক্রিট পিকচার দেখতে পারবো। সো এখানে রিসার্চ করে যেটা পাওয়া গেছে যে একটা ফ্লিকারিং, হিউম্যানের ফ্লিকারিং থ্রেশহোল্ড আছে, আর যদি এটা ফাস্টার চেঞ্জ হয় ভিডিওগুলা, সরি এই ফ্রেমগুলা, তখন আমাদের ব্রেন কিন্তু বুঝতে পারে না যে এগুলো এক একটা মানে এক একটা স্টিল পিকচার থেকে আসলে পিকচারই ফ্লো হচ্ছে। কারণ ও তখন বুঝতে পারে ওই যে প্রত্যেকটা পিক্সেলের কালারের যে একটা মোশন তৈরি হয়। সো একটা মুভিং অবজেক্ট যদি হয় তাহলে হচ্ছে ওভার টাইম যে সে মুভ করলো, তার মানে ক্যামেরা তো একই পজিশনে আসলে ক্যাপচার করতেছে, তাহলে প্রত্যেকটা অবজেক্ট পয়েন্ট হচ্ছে ডিফারেন্ট নেক্সট ফ্রেমের ডিফারেন্ট মানে পিক্সেল লোকেশনে যে প্লট হয়। তো এভাবে করে যে কনকারেন্ট ফ্লো অফ ফ্রেম যখন হয়, তো এইটা থেকে মানুষ ওই ন্যাচারাল সিনসটাকে সে মানে বুঝতে শুরু করে ব্রেন, রাইট? সো এটাই পসিবল। কিন্তু আমাদের যে ক্যাপচারিং ডিভাইস সে কিন্তু অ্যাজ এ হোল পুরো সিন, ওই 3 ডিমেনশনাল সিন বা প্রত্যেকটা পিক্সেল ওয়াইজ বা প্রত্যেকটা অবজেক্টের মুভমেন্ট সে মানে ওভাবে ট্র্যাক করে না। ও মানে খুবই ফাস্টার 2D ফ্রেম ক্যাপচার করে, আর যেটা হচ্ছে এক ধরনের মানুষের ব্রেনে এক ধরনের ফিউশনের মতো তৈরি হয়। বা বেসিক্যালি কনকারেন্ট ফ্লো অফ ফ্রেম থেকে এই যে অপটিক্যাল ফ্লো, এই অপটিক্যাল ফ্লো দ্যাট মিনস ওই পিক্সেল ইনফরমেশন গুলো ফ্লো করতে থাকে, ওখান থেকে আসলে অবজেক্ট ট্র্যাকিং এন্ড মুভমেন্ট মানে ব্রেন পারসিভ করে। সো দ্যাটস দ্য ওয়ে অফ হিউম্যান ব্রেন। সো দ্যাটস ওয়াই ইফ উই ক্যান ফর্মুলেট this scenario, so we can define a pixel in this 4D function. Okay, so x y z হচ্ছে আপনার physical location, মানে 3D index of pixel or object point, and time is basically মানে time is basically the frame, the instances of each and every frames. So correct for camera jitter stabilization, acha wide application,
তো আমরা অপটিক্যাল ফ্লো কোথায় আসলে ইউজ করি? মোশন ডিটেকশন এন্ড অবজেক্ট ট্র্যাকিং, সার্ভেলেন্সের ক্ষেত্রে মানুষের অ্যাক্টিভিটি রেকগনিশনের জন্য আমরা ইউজ করি। সো কারেক্ট ফর ক্যামেরা জিটার, সো ক্যামেরা ফ্রেমের স্টেবিলাইজেশনের জন্য আমরা ইউজ করতে পারি। তারপরে অ্যালাইন ইমেজ, প্যানোমেট্রিক মোজাইক যে ইমেজগুলো, সেখানে আমরা আসলে মোশন অ্যানালাইসিস করে ওটাকে জেনারেট করতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে 3D শেপ রিকনস্ট্রাকশনের জন্য আমাদের আসলে মুভমেন্ট ট্র্যাকিং দরকার, এন্ড ডেফিনেটলি রে ট্রেসিংও এখানে দরকার হবে। সো ভিডিও কম্প্রেশন, সো ভিডিও কম্প্রেশনের সময় আসলে মোশন অ্যানালাইসিস করে আপনাকে ভিডিওর যখন পিক্সেল আপনি কমাই দিবেন, তখন ডেফিনেটলি ওই মোশনটাকে এবং একটা অবজেক্টের সাথে আরেকটার কোরিলেশনটাকে কনসিডার করে মানে সব জায়গায় মানে কোরিলেশনটা মেনটেন করেই হচ্ছে আপনাকে ওকে রিডিউস করতে হবে। না হলে সিনের হচ্ছে মেইন যে মানে মেইন সিনের যে আইডিয়া, ওই সিন আইডিয়াটা আসলে ডিফারেন্ট হয়ে যাবে তখন। সো রোবোটিক্স আসলে নেভিগেশনের জন্য এটা ইউজ করা যেতে পারে, কারণ হচ্ছে ডিফারেন্ট অবজেক্ট, লেটস সে দুইটা ট্রি বা দুইটা বিল্ডিং এর ডিস্টেন্স রোবট কিন্তু ওই ইয়া করতে পারে, মানে আপনার ক্যালকুলেট করতে পারবে। সো বা ডিফারেন্ট অবজেক্টের ডিস্টেন্স সে কিন্তু মেজার করতে পারবে। আচ্ছা, এন্টারটেইনমেন্ট, স্পেশাল ইফেক্টস, স্পোর্ট, কাস্টিং এন্ড ভিডিও গেম, এইসব ক্ষেত্রে সব ক্ষেত্রে বেসিক্যালি আপনার মোশন এস্টিমেশন প্রয়োজন। টাইপস অফ মোশন, আচ্ছা স্যার এগুলো খুবই সিম্পল। সো ওই যে পিক্সেল গুলোর কথা বললাম, বা একটা পিক্সেল গ্রিড, একটা অবজেক্ট, কোন একটা সিনের মধ্যে মাল্টিপল অবজেক্ট থাকলে টোটাল মাল্টিপল অবজেক্ট গুলোকে মানে একটা সিঙ্গেল অবজেক্টের যতগুলো পিক্সেল আছে ওদেরকে যদি গ্রিড করে ফেলি, এন্ড দেন ওটার নেক্সট ফ্রেমে কোন ধরনের চেঞ্জেস হচ্ছে, এটা 3 ধরনের চেঞ্জ হতে পারে। যেমন ট্রান্সলেশন, রোটেশন এন্ড স্কেলিং, এটা আমরা গ্রাফিক্সে পড়েছি, রাইট? সো হতে পারে শুধুমাত্র এমন না যে ডিসপ্লেসমেন্ট হবে, তাও না, অবজেক্টের অ্যাঙ্গুলার রোটেশনও হতে পারে। অনেক সময় যখন একটা অবজেক্ট মানে ক্যামেরার খুব ক্লোজার ছিল তখন ওটাকে বিগার সাইজ ছিল, যখন ওটা তো ফার্দার যখন মুভ করে ফার্দার ডিস্টেন্সে চলে যায় তখন ওটাকে আসলে শেপটাও ছোট হতে থাকে, তো সেখানে স্কেলিংও দরকার। সো দ্যাটস ওয়াই আপনাকে এই মোশন কম্পিউট করতে গেলে আপনাকে ওর ট্রান্সলেশন মিনস হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তো প্রত্যেকের ডিসপ্লেসমেন্ট এন্ড দেন রোটেশন এন্ড দেন স্কেলিং, তো প্রত্যেকের অবজেক্টের এই জিনিসগুলো কনসিডার করতে হবে। সো আচ্ছা, সো কমপ্লেক্স মোশন টাইপ, এখন এটা গেল সিম্পল, একটা সিম্পল মোশন টাইপের জন্য আমরা এই 3টা সিম্পলি কনসিডার করলে হয়ে গেল। বাট আরেকটা বিষয়, যখন রোটেশন হয় তখন কিন্তু হ্যাঁ এটার ইন্টেন্সিটি কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে, ইন্টেন্সিটিও চেঞ্জ হয়। সো আমরা যে ডিফিউজ রিফ্লেকশন দেখেছি লাইটিং মডেলের, সো রোটেশনের জন্য কিন্তু ইন্টেন্সিটি চেঞ্জ হবে। সো তখন হচ্ছে লাইটের ইন্টেন্সিটি আর ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এগুলো হচ্ছে চেঞ্জ হবে। সো আরেকটা জিনিস হচ্ছে আপনার ট্রান্সলেশনের জন্য যে কাজটা হবে, সো ডিস্টেন্সের জন্য কিন্তু যদি লং ডিস্টেন্স চেঞ্জ হয় তো একটা নির্দিষ্ট ডিস্টেন্স অবজেক্ট ফার্দার ডিস্টেন্সে গেলে সেখানেও কিন্তু আবার আপনার ইন্টেন্সিটি চেঞ্জ হয়। সো সেক্ষেত্রে আপনার ওই লাইট মডেলগুলো দিয়ে কনসিডার করতে হবে। সো আরেকটা জিনিস স্কেলিং, অবজেক্ট গেটিং লার্জার অর স্মলার। সো আচ্ছা, ওটা তো আপনারা বুঝছেন, আমি বলছি। আচ্ছা, কমপ্লেক্স মোশন টাইপ, তো আমরা বলতে পারি মানে মোশন টাইপকে যদি আমরা একটু কমপ্লেক্স হতে চিন্তা করি তাহলে আমরা বলতে পারি আর্টিকুলেটেড মোশন এন্ড নন রিজিড মোশন এন্ড পিরিয়ডিক মোশন, 3 ধরনের মোশন, রাইট? সো periodic motion, right? So periodic motion in a sense like হচ্ছে connected parts moving relatively, articulated motion, right? So articulated motion means মানে human body যদি মুভ করতে থাকে বা রোবট আর্ম বা হোয়াটএভার কোনো অ্যানিমাল যদি কোনো একটা সিনের মধ্যে মুভ করতে থাকে, তো তার এক একটা বডি পার্ট এক একটা
এক একটা ভেলোসিটিতে বা এক এক ওয়েতে আসলে মুভ করতে পারে। সো দ্যাট কাইন্ড অফ মোশন ক্যান বি কনসিডার অ্যাজ আর্টিকুলেটেড মোশন, রাইট? সো মাল্টিপল রিজিড পার্টস কানেক্টেড এট জয়েন্ট, এটাও কিন্তু আর্টিকুলেটেড মোশনের মধ্যে পড়বে, কারণ একটা আরেকটা ইন্ডিপেন্ডেন্টলি যদি মুভ করতে মানে অ্যাকচুয়ালি একটা অবজেক্টের যদি মাল্টিপল পার্টস ইন্ডিপেন্ডেন্টলি মুভ করে সেই সিনারিওকে বলা হবে যে আর্টিকুলেটেড মোশন, সেই মোশন সিনারিওকে বলা হবে আর্টিকুলেটেড motion. So each part can independently rotated or translated, whatever the movement. Okay, and then non-rigid motion. আচ্ছা, rigid body means fixed সবগুলাই, যদি একটা পয়েন্ট সরে কোনো অবজেক্টের অন্যান্য পয়েন্ট গুলো সরবে সেম ডিসপ্লেসমেন্টে। আচ্ছা, so objects changing shape while moving example. So non-rigid motion হচ্ছে যেটার অবজেক্ট গুলোর আসলে শেপ অলওয়েজ সেম থাকবে না, রাইট? মুভিং যখন মুভ করবে তখন তার এটার ডিমেনশন কম বেশি হতে পারে। আচ্ছা, যেমন ফেসিয়াল এক্সপ্রেশন, উইন্ড, শেপ, ডিফরমেশন অ্যালং উইথ পজিশন চেঞ্জেস এনিওয়ে। সো অনেক সময় পজিশন চেঞ্জ করার সময় শেপ চেঞ্জ হয় এনিওয়ে। তো এটার জন্য এটিকে বলা হয় নন রিজিড মোশন। আর পিরিয়ডিক মোশন, সো রেগুলার রিপিটিং প্যাটার্ন। সো পিরিয়ডিক মোশন বেসিক্যালি আপনি যদি মানে একটা সাইনোসয়েডাল ওয়েভের কথা আমরা চিন্তা করি, সো সাইনোসয়েডাল ওয়েভ তো একটা পেরিয়ডিক ওয়েতে হচ্ছে সে মুভ করে, বা হচ্ছে একটা পেন্ডুলামের ছবি যদি আপনার থাকে, তো ওখানে দেখবেন যে পেন্ডুলামে কোন একটা পার্টিকুলার অবজেক্ট সো রিপিটেডলি সে মুভ করতেছে সিমিলার ওয়েতে। সো এটাকে আমরা পিরিয়ডিক মোশন বলতে পারি। বা হোয়াট এভার আমরা হচ্ছে যে কোনো সিনের মধ্যে একই কাজ যদি রিপিটেডলি হয় তো আমরা সেটাকে পিরিয়ডিক মোশন বলতে পারি। সো ক্যান বি অ্যানালাইজড ইউজিং ফ্রিকোয়েন্সি বেসড মেথডস। সো যখন পিরিয়ডিক কিছু আসবে তখন ফ্রিকোয়েন্সি আসবে, কারণ ফ্রিকোয়েন্সি বলতে আমরা এক সেকেন্ডে একই কাজ কতবার হয় তো সেটাকে আমরা আসলে ফ্রিকোয়েন্সি বলি, রাইট? সো একই কাজ যদি এক সেকেন্ডে মাল্টিপল টাইম হয় তো যত টাইমস হবে সেটাকে আমরা ওই পিরিয়ডিক টাস্কের ফ্রিকোয়েন্সি বলতে পারি। দ্যাটস ইট। সো ক্যামেরা বেসড মোশন। সো ক্যামেরা বেসড মোশন মিন্স হচ্ছে ক্যামেরা ট্রান্সলেশন, ক্যামেরা রোটেশন, কম্বাইন্ড ক্যামেরা মোশন। সো বেসিক্যালি আমরা কিন্তু অবজেক্ট স্ট্যাটিক থাকতে পারে, ক্যামেরা যদি মোশনে থাকে সেক্ষেত্রেও কিন্তু আমি মুভিং অবজেক্ট পাইতে পারি বা মুভিং সিন পাইতে পারি। সো সেক্ষেত্রে ক্যামেরা ট্রান্সলেশন মিন্স হচ্ছে লিটারালি ডিসপ্লেসমেন্ট এক জায়গা থেকে আরেক জায়গায়। ওই যে সিনেমা শুটিং এর সময় যে এটা রেলের উপর দিয়ে ক্যামেরা রোলকে ঘোরায়, তো ওটা হচ্ছে আপনার ক্যামেরা ট্রান্সলেশন বলতে পারি লিটারালি যদি ঘোরায়। আরেকটা জিনিস হচ্ছে ক্যামেরা রোটেশন। এই যে আমাদের কোনো প্রোগ্রাম হলে ব্র্যাক ইউনিভার্সিটিতে দেখবেন যে ওই যে একটা রোটেটিং একটা ক্যামেরা স্টেজের উপরে আমরা উঠে যাই, তো তখন দেখা যাচ্ছে এই সিনারি গুলোকে আমরা ক্যামেরা চেঞ্জিং ডিরেকশন, সো এটাকে আমরা ক্যামেরা রোটেশন বলতে পারি। কম্বাইন্ড ক্যামেরা মোশনস, সো বেসিক্যালি এমনও যদি হতে পারে যে ক্যামেরারও মোশন আছে আবার দেশে আপনার অবজেক্টেরও মোশন আছে। সো বেসিক্যালি এই দুইটাকে যখন মিক্সড রোটেশন এন্ড ট্রান্সলেশন আমরা কনসিডার করতে হবে। লেটস সে দুইটা ট্রেন যখন পাশাপাশি মানে সেম স্পিডে আসে, আলটিমেটলি তাদের মানে একটার সাথে আরেকটার গতিবেগের পার্থক্য কত হয়, ডাবল হয়ে যায়, তাই না? মানে দুইটার যোগফল হয়ে যায় বেসিক্যালি। তো রোটেশন, আপনি একটা লেফট সাইডে রোটেট করছেন দুইটা জিনিসের, একটা লেফট সাইড আর একটা রাইট সাইডে। তার মানে কি লেফট সাইডের জিনিস একটা জিনিসটাকে আপনি লেফট সাইডে হয়তোবা θ1 অ্যাঙ্গেলে ঘোরাইছেন, আর আরেকটা সেকেন্ড অবজেক্টে আপনি রাইট সাইডে θ2 অ্যাঙ্গেলে ঘোরাইছেন, তাহলে ওভারঅল দুইটা অবজেক্টের মানে রেজাল্টেন্ট রোটেশন কত হবে, দুইটার যোগফল, রাইট? সো ইন দ্যাট কেস, সো আমরা যখন ক্যামেরা এন্ড অবজেক্ট দুইটাই আসলে মুভিং অবস্থায় থাকে তখন তাদের রোটেশন, ট্রান্সলেশন এন্ড the combination of their rotation and translation এগুলোকে আমরা ওভাবে কমপ্লিট করতে হবে। আমি কিন্তু বলছি হচ্ছে খুবই সিম্পল কনসেপ্ট বলতেছি, বাট আপনি যখন অ্যালগরিদম লিখবেন বা যখন ভিশন টাস্ক এটা ইনকর্পোরেট করবেন, তো এই ফান্ডামেন্টাল থিওরিটাই বেসিক্যালি আপনি যদি ওর মধ্যে ইনকর্পোরেট করতে পারেন তাহলে একটা বিগ প্রবলেম হয়তো আপনি সলভ করতে পারবেন, বা একটা রিয়েল লাইফ প্রবলেম আপনি কম্পিউটার ভিশন দ্বারা সলভ করতে পারবেন।
So how introduction to optical flow. As optical flow এখন কি আমরা সেটা দেখি. So one of the fundamental technique is to analyze the motion is optical flow. There would be some other techniques, but optical flow is very popular and then very effective techniques for that kind of stuff. So কিভাবে optical flow algorithm আমরা কিভাবে বুঝবো? So imagine looking out of moving train. আচ্ছা ওটা আমি তো বলছি. So optical flow measures এগুলো আপনারা জানেন, একটু দেখে নেবেন. So what is optical flow? What do you understand by optical flow? সেটা আপনি এখানে সিম্পলি বলে দিলেন. এখন এটাকে যদি আমি বলি how optical flow works, so just illustrate তখন আপনি ইলাস্ট্রেশন করতে পারেন, এভাবে ছবি আঁকতে পারেন, অথবা আরো সিম্পল ওয়েতে আপনি ইলাস্ট্রেট করতে পারেন এরকম। হ্যাঁ, সো আচ্ছা এখন আমরা দেখি টেক্সট টু কনজিকিউটিভ ভিডিও ফ্রেম, মানে কিভাবে অপটিক্যাল ফ্লো আমরা ক্যালকুলেট করি। মানে দুইটা কনজিকিউটিভ ভিডিও ফ্রেম নেওয়া হয় এবং ফর ইচ পিক্সেলস ফাইন্ড ওয়্যার ইট মুভ টু ইন দ্য নেক্সট ফ্রেম। এই কথাগুলো আমি বলেছি। লেটস সে এটা যদি আপনার একটা পিক্সেল হয়, সরি এটা যদি আপনার একটা পিক্সেল হয়, এই দুইটা ফ্রেম আসলে আলাদা হওয়া উচিত ছিল। লেটস সে এটা দুইটা ফ্রেম, কিন্তু এই পিক্সেলটা, আচ্ছা ইমেজ ফ্রেমের আপনি অ্যানাটমি বুঝেন তো নাকি? একটা ইমেজ ফ্রেমে ওই যে 1920 into 1080 বলি আমরা ইমেজ রেজুলেশন, তার মানে একটা রো বরাবর 1920টা পিক্সেল আছে আর হাইট হচ্ছে 1080টা পিক্সেল আছে, রাইট? তাহলে আপনি যদি টু ডাইমেনশনাল ফাংশন দিয়ে বা টু ডাইমেনশনাল ফাংশন একটা লেখেন, তাহলে এই যে পার্টিকুলার, আমি কি পয়েন্টার কি বোঝা যায় নড়ে? না স্যার। হ্যালো, না পয়েন্টার আমি একদম হচ্ছে 00 ইন্ডেক্সে নিয়ে আসছি। তো 00 ইন্ডেক্সের যে পিক্সেলটা এই ফ্রেমের নেক্সট ফ্রেমের 00 ইন্ডেক্সে না যে যদি 13 ইন্ডেক্সে যায়, তার মানে স্যার 13 ওই কয়েকটা পিক্সেল ইন্টারভাল আসলে সে শিফট করছে। সো এই ডিসপ্লেসমেন্ট আসলে আমরা এভাবে করে ক্যালকুলেট করি, এবং এটাকে যদি আপনি রিয়েল ডিসপ্লেসমেন্ট, রিয়েল অবজেক্টের, রিয়েল ওয়ার্ল্ডের অবজেক্ট ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করতে চান, তাহলে এই যে পিক্সেল পিস এন্ড দেন একটা পিক্সেল এরিয়াতে যেই কালার সেন্সড হয় রিয়েল ওয়ার্ল্ডে, তার যে অ্যাকচুয়াল উইথ, ওই উইথটাও কিন্তু ক্যালকুলেট করা পসিবল। তো আপনি যদি কাউন্ট করতে পারেন যে কতটা পিক্সেল সে জাম্প করছে এক্স এন্ড ওয়াই অ্যাক্সিসে, তার মানে রিয়েল ওয়ার্ল্ডে সে কত মিলিমিটার বা কত মিটার ডিসপ্লেস হয়েছে, অ্যাকচুয়ালি মিলিমিটারে ক্যালকুলেট করা হয়। সো কত মিলিমিটার ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে রিয়েল ইনফরমেশনও ট্র্যাক করতে পারছেন, রাইট? আমি মানে ফিজিক্যাল ক্লাস হলে হয়তো আমি একটু দেখাই দিতে পারতাম। এবং এটা হচ্ছে আপনি ক্যামেরা ম্যাট্রিক্স, আচ্ছা এটা আমি একজনের বোঝাচ্ছিলাম আমার আরেকে, আমি দেখি লাইটটা অন করে দিয়ে আপনাদের একটু বলতে পারি নাকি। লাইট বলতে ভিডিও, এখানে একটা ইমেজ দেখা যায় কিছু, ধরেন এটা দেখা যাচ্ছে না? ও আচ্ছা, দেখতে হচ্ছে স্যার, প্রিন্ট করতে হবে। হ্যাঁ, প্রিন্টেড একটা ধরেন এটা একটা অবজেক্ট টোটালটা, তো অবজেক্টের কোন, আর এটা হচ্ছে একটা সেন্সর, ক্যামেরা সেন্সরের মধ্যে মনে করেন যে এতগুলো একটা 1D একটা হরাইজন্টাল লাইনে ধরেন এখানে 100টা পিক্সেল আছে। সরি, এইটা অবজেক্ট, আমার এই বাঁ হাতেরটা অবজেক্ট, আর এটা হচ্ছে পিক্সেল ক্যামেরার মধ্যে। একটা পিক্সেলের খুবই টাইনি, মনে করেন 0.25 মিলিমিটার এরিয়া, কিন্তু একটা অবজেক্টের এত ওয়াইডার এরিয়ার লাইট গুলো ডিপোজিট হয়েছে, মানে সেন্সড হয়েছে এই পার্টিকুলার 0.25 মিলিমিটার অর 0.1 মিলিমিটার ইভেন এতটুকু এরিয়াতে। আর আমার অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে এখানে 1 মিটার লম্বা একটা অবজেক্ট, কিন্তু এই 100টা পিক্সেল আছে এখানে। তো 100 পিক্সেলের মধ্যে সে অ্যাকোমোডেটেড হয়ে গেছে। তার মানে, আর এইটার যদি 1 মিটার যদি তার লেন্থ হয়, আর এখানে যদি 100টা পিক্সেল হয়, তাহলে একটা পিক্সেল আসলে
কতটুক ডিস্টেন্সের কালার ইনফরমেশন সে অ্যাকোমোডেট করছে? এটা 10 মিলিমিটার, রাইট? হ্যাঁ, 10 মিলিমিটার। এবং একটা পিক্সেল সাইজ যদি হয় আপনার 0.25 মিলিমিটার, তার মানে সে কত টাইমস ছোট জায়গায় যে সে অ্যাকোমোডেটেড হইলো? 4 দিয়ে গুণ হবে, রাইট? আচ্ছা, এনিওয়ে, সো দেখা যাচ্ছে আপনার তাহলে কত টাইমস সে রিডিউস হলো? 10 into 4 মানে 40 টাইমস, কিন্তু রিডিউসড স্পেসে সে অ্যাকোমোডেটেড হইলো। তাহলে এখানে যদি আপনার 0.25 মিলিমিটার এক একটা পিক্সেলের উইথ হয়, আর যদি সেখানে 100টা পিক্সেল থাকে তাহলে 25 মিলিমিটার, রাইট? সো তার মানে এখানে 1 মিটার এরিয়া অ্যাকোমোডেট হলো টোটাল 25 মিলিমিটার জায়গায়, তাই না? বোঝা গেল কি? হ্যালো, ইয়া স্যার, বোঝা যায় নাই? ইয়া স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, অনেকে বুঝতে পারবে না, কারণ আপনার একটু চিন্তা করতে হবে। আগে যে অপটিক্যাল ফ্লোর কথা বললাম, তাহলে আমি বলছি তোর পিক্সেল কয় পিক্সেল শিফট করলো, তাহলে এখান থেকে যদি 100টা পিক্সেল আছে, তাহলে আমার এই অবজেক্ট পয়েন্টটা যদি এই পিক্সেলে প্লট হয়, ধরেন প্রথম ফ্রেমে, পরের ফ্রেমে যদি পরেরটাতে প্লট হয়, তাহলে আমার এই অবজেক্টটা কত, রিয়েল অবজেক্ট কত মিলিমিটার শিফট হলো? মানে এক একটা এরিয়া কিন্তু 40 মিলিমিটার, সরি 10 মিলিমিটার, তার মানে 10 মিলিমিটার শিফট হচ্ছে, তাই না? লেটস সে প্রথম ফ্রেমে পিক্সেলটা এখানে প্লটেড হয়েছিল, পরের ফ্রেমে এই অবজেক্টের কালারটা প্লট হয়েছে তারপরের পিক্সেলে, তার মানে একটা পিক্সেল শিফট হয়েছে। তো একটা পিক্সেল যদি শিফট হয়, একটা পিক্সেল শিফট হওয়া মানে এখানে 0.25 মিলিমিটার শিফট হয়েছে, কিন্তু ও তো 40 টাইমস বিগার দেন দ্য এই পিক্সেল সাইজ, মানে অ্যাকচুয়াল রিয়েল ওয়ার্ল্ডের। তাহলে রিয়েল ওয়ার্ল্ডে আসলে 10 মিলিমিটার শিফট হয়েছে, রাইট? তো এখান থেকে রিয়েল অবজেক্ট কতটুকু মুভ করছে এটা কিন্তু আমরা ইনফরমেশন পেয়ে যেতে পারি এই অপটিক্যাল ফ্লো ইউজ করলে। লেটস সে এই যে এখানে কারের দুইটা আছে, তো দুইটা ধরেন 2 কার, এটা একটা ফ্রেমে আছে, পরবর্তী আরেকটা ফ্রেমে দেখা যাচ্ছে কারগুলো একটু কাছাকাছি হয়ে গেছে বা একটু দূরে চলে গেছে, রাইট? তাহলে সেই কারটা অ্যাকচুয়ালি এখন হয়তো 10 মিটার দূরে ছিল, পরবর্তীতে ডাবল ডিস্টেন্স চলে গেছে। তো তার মানে সে এই পিক্সেল কত পিক্সেল সে শিফট করছে সেটার উপর ডিপেন্ড করে আপনার কিন্তু রিয়েল দুইটা অবজেক্টের ডিসপ্লেসমেন্ট আমরা বের করতে পারি। তো এটাকে আসলে অবজেক্ট ট্র্যাকিং অর মোশন ট্র্যাকিং অর হোয়াটএভার, এভাবে করে আমরা অ্যানালিসিস করতে পারি। আমরা একটা পিক্সেলের কথা বলতেছি, বাট একটা অবজেক্ট মিন্স দ্য গ্রিড অফ পিক্সেলস that actually accommodate the whole objects in an image. Does it make sense? স্যার, আমি কি বোঝাতে পারলাম আসলে বিষয়টা নাকি না? ইয়া স্যার। প্র্যাকটিক্যালি বোর্ডে আঁকতে পারলে ভালো হতো। এনিওয়ে, সো স্যার সিম্পলি আমি বলছি ব্রাইটনেস কনসিস্টেন্সি কনস্ট্যান্টস একটা ইস্যু এখানে। আর এই অপটিক্যাল ফ্লোরে 2 ধরনের প্রবলেম আছে, একটা হচ্ছে আপনার অ্যাপারচার প্রবলেম, আর একটা হচ্ছে আপনার ব্রাইটনেস কনসিস্টেন্সি প্রবলেম। কারণ হচ্ছে যখন মুভ করে অবজেক্ট পয়েন্টগুলো, আই মিন দ্য পিক্সেলগুলো, তার মানে ওখানে কালারের যে ব্রাইটনেস এইগুলোর হচ্ছে কনসিস্টেন্সি রাখাটা অনেক ক্ষেত্রে মানে এটা খুবই সূক্ষ্মভাবে কিছুটা কি বলা যায় কিছুটা প্রবলেম হয়, বাট খালি চোখে হয়তো দেখা যায় না। বাট যদি আপনি ম্যাথামেটিক্যালি বা নিউমেরিক্যালি ওইটাকে অ্যানালিসিস করেন তখন আপনি বুঝতে পারেন ওইটা একটা প্রবলেম। আরেকটা হচ্ছে অ্যাপারচার প্রবলেম।
সো আপনি অপটিক্যাল ফ্লো আপনি কল্পনা করতেছেন, তো এক একটার সাথে এই যে এর ইকুয়েশনটা হচ্ছে কি, লেটস সে একটা অবজেক্ট পয়েন্ট একটা পিক্সেল পয়েন্টের ইনিশিয়াল আপনার পজিশন ছিল এইখানে, রাইট, এক্স ওয়াই, এন্ড দেন পরবর্তীতে পরের ফ্রেমে যদি তার পজিশন এখানে হয়ে যায়, তাহলে হচ্ছে বেসিক্যালি দ্য ডিসপ্লেসমেন্ট হইলো ইউ এন ভি, টু ডিমেনশনাল সে ডিসপ্লেসমেন্ট ইউ এন ভি। তো ইউ এন ভি যদি আমি ক্যালকুলেট করি, সরি, তাহলে ওই পয়েন্টের হচ্ছে কোঅর্ডিনেট হবে এক্স প্লাস ইউ, ওয়াই প্লাস ইউ, লেটস সে, তাই না? ধরেন এটা হচ্ছে ফার্স্ট ফ্রেম, এটা হচ্ছে সেকেন্ড ফ্রেম, এন্ড সেকেন্ড ফ্রেমে যখন আসছে তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এটা, সো যেটাকে আসলে ইউ এন ভি, এক্স অক্ষে ইউ ডিসপ্লেসমেন্ট হয়েছে, ভি অক্ষে সরি ওয়াই অক্ষে ভি ডিসপ্লেসমেন্ট হয়েছে, তাহলে এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেটের পজিশন হবে সেম পিক্সেল, কিন্তু এটা ফ্রেম 1 লেটস সে, এটা হচ্ছে ফ্রেম 2, তো ট্রান্সফর্ম ফ্রেম। সো এইভাবে করে আমরা চিন্তা করি, ওকে। সো ব্রাইটনেস কনসিস্টেন্সি, সো এখানে আবার ব্রাইটনেস এর ইস্যু আছে। সো ব্রাইটনেস কনস্ট্যান্সি আপনার ব্রাইটনেসটা অলওয়েজ আসলে কনস্ট্যান্ট থাকবে না, এটা একটা এর কনস্ট্যান্টস, মানে একটা লিমিটেশনস। সো সেই ক্ষেত্রে আই এক্স ওয়াই টি মাইনাস 1 এই টাইমে, মানে এর পরেরটা টি হচ্ছে লেটস সে, তারপরে এক সেকেন্ড পরের টাইমে, সো এক্স প্লাস ইউ এক্স ওয়াই and then y equal vxy t, so it's actually the displaced with respect to x and y. so আচ্ছা, তাহলে এইখানে আসলে ব্রাইটনেস কনস্ট্যান্সিটা আপনাকে ক্যালকুলেট করতে হবে, এটা একটা আরেকটা ইস্যু। সো আরেকটা হচ্ছে লিনিয়ারাইজিং দ্য রাইট সাইড উইথ দ্য টেইলর এক্সপ্রেশন। সো আমরা আসলে লিনিয়ারাইজ করতে পারি বাই ইউজিং দ্য টেইলর ইকুয়েশন অর টেইলর ফর্মুলা। সো এখানে ছোট্ট একটা ম্যাথমেটিক্স আছে। সো আপনার ব্রাইটনেস কনস্ট্যান্সি যে কনস্ট্যান্ট আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, তো এটাকে যদি বলা হয় যে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, সেই ছবি এঁকে আপনি এভাবে দেখাতে পারেন। এন্ড দেন দ্য ব্রাইটনেস কনস্ট্যান্সটা আপনি এখানে আরেকটা হচ্ছে দ্য কম্পোনেন্ট অফ ফ্লো পারপেন্ডিকুলার টু দ্য গ্রেডিয়েন্ট সো প্যারালাল টু দ্য এজিস। সো এখানে আসলে ম্যাথমেটিক্স খুব ইলাবোরেটলি আমরা দিই নাই। সো এখানে যদি আপনাকে বলা হয় যে দ্য কম্পোনেন্টস অফ ফ্লো টু দ্য গ্রেডিয়েন্ট, হ্যাঁ, দ্য পারপেন্ডিকুলার টু দ্য গ্রেডিয়েন্ট, তো সেটা সেক্ষেত্রে আপনি তার ইন্টেন্সিটি কিভাবে ক্যালকুলেট করবেন। সো ইটস দ্য ফাইনাল ইকুয়েশন। যদি হচ্ছে আপনার যদি হচ্ছে del I u prime and v prime, let's see, that means the displaced position, the pixel position intensity, position, and then তার হচ্ছে মানে ইউনিট ডিসপ্লেসমেন্টের জন্য যে ইন্টেন্সিটি লসটা হয়, সেই দুইটার গুণফল যদি 0 হয়, তাহলে হচ্ছে আপনি লিখতে পারবেন যে ওই ডিসপ্লেসমেন্টের যে ইন্টেন্সিটি ইউ প্লাস it will satisfy the u plus u prime and v plus v prime. So আর যদি আপনার হচ্ছে এর গ্রেডিয়েন্ট এন্ড দ্য সারফেস অর এজ যদি পারপেন্ডিকুলার ডিরেকশনসে থাকে, তখন আসলে সেই ক্ষেত্রে সেই কন্ডিশনে এই ইকুয়েশন স্যাটিসফাই করে। সো খুব বেশি ইকুয়েশন রাখি নাই, বা অপটিক্যাল ফ্লো ইকুয়েশন challenges. So optical flow equation is like, okay sir, intensity Ix equal intensity
at X position, and that will incorporated by the displacement. তার মানে কতটুক ডিসপ্লেসমেন্ট হয়েছে আর ইনিশিয়াল x অক্ষের যে ইন্টেন্সিটি তার সাথে মাল্টিপ্লাই হবে, রাইট? সো n plus iy and then v এর ক্ষেত্রে v plus it. আচ্ছা স্যার, এখানে আছে x অক্ষের ইন্টেন্সিটি, ইনিশিয়াল ইন্টেন্সিটি মাল্টিপ্লাইড বাই u, মানে x অক্ষ বরাবর ডিসপ্লেসমেন্ট আর y অক্ষের ইন্টেন্সিটি দেন মাল্টিপ্লাইড বাই হচ্ছে v, মানে y অক্ষের যে ডিসপ্লেসমেন্ট প্লাস টাইম। So at different times u v velocity তো আসলে ফ্লোটা, যেহেতু আমরা হচ্ছে একই সেম রেটে ভিডিও ক্যাপচার করি, সো এই ডিসপ্লেসমেন্টটা সেম থাকবে, বাট টাইমটা চেঞ্জ হবে। সো যতটুকু ডিসপ্লেসমেন্ট ইনিশিয়াল পয়েন্ট থেকে সেকেন্ড ফ্রেমে একটা ডিসপ্লেসমেন্ট হবে এক্স অক্ষে, থার্ড ফ্রেমে আরেকটা ডিসপ্লেসমেন্ট হবে। সো অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট ইজ continuously will be continuously increasing, as well as the time will also be increasing. So basically আপনি যদি এই ইকুয়েশনটাকে আমরা এখান থেকে যে কোনো টাইমের বা যে কোনো ফ্রেমের ইন্টেন্সিটি আমরা বের করতে পারি। তাহলে আমরা যদি সাইড চেঞ্জ করি, তাহলে একটা পার্টিকুলার টাইমের ইন্টেন্সিটি কত হবে, তখন তার ডিসপ্লেসমেন্ট এন্ড ইনিশিয়াল দ্য এক্স কম্পোনেন্ট, মানে ইন্টেন্সিটি কম্পোনেন্ট অফ এক্স directions and intensity components of y directions, and then actual y direction displacement, এগুলো দিয়ে আমরা ডিসপ্লেসমেন্টকে আমরা আসলে ভেলোসিটি বলতে পারি। সো ওকে, সো gives us one equation per pixel. সো এখান থেকে আমরা বিভিন্ন টাইমের ইন্টেন্সিটি ক্যালকুলেট করতে পারি। সো gives us one equation per pixel. তো এটা আসলে এই ইকুয়েশনটা প্রত্যেকটা পিক্সেলের জন্য ট্রু, বাট আপনি যদি রিজিড বডি হয় তাহলে হচ্ছে ওটাকে গ্রিড হবে এবং সেম ওয়েতে মুভ করবে। আর যদি পার্টিকুলার অবজেক্টের পার্টিকুলার এরিয়া অর জোন অর রিজন যদি ডিফারেন্ট হয় তাহলে তাদের ভেলোসিটি বা মুভমেন্ট ডিফারেন্ট হবে। সো ইকুয়েশনগুলোর ডিফারেন্টলি সেখানে অ্যাপ্লাই হবে। সো আর রিজিড বডি যদি হয় তাহলে জাস্ট সিমিলার ওয়েতে প্রত্যেকটা পিক্সেলের ক্ষেত্রে সেম জিনিস আমরা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, বাট উই হ্যাভ টু unknowns UV per pixel. আচ্ছা, এখন উইন্ডো প্রবলেম কিভাবে হয়? উইন্ডো প্রবলেম, উইন্ডো না, ওই অ্যাপারচার প্রবলেম। সো যখন মুভিং অবজেক্ট, লেটস সে মুভিং অবজেক্ট আমি ম্যাথমেটিক্যালি এভাবে ক্যালকুলেট করতে চাই, তো প্রত্যেকটা ফ্রেমের কিন্তু সেম, আমরা হচ্ছে সেম pixel numbers and the anatomy are same. That means the pixel index are same. But if the objects are moving and if you are calculating the flow for a long time, then some objects can cross the boundary and some objects can basically can be out of the image region. Then that can be a problem. মানে আমরা তো ম্যাথমেটিক্যালি যদি অ্যানালিসিস করে ওটাকে মুভ করাই বা ফ্লো করাই আর্টিফিশিয়ালি, তো তখন আসলে একটা প্রবলেম ক্রিয়েট হয়, যেটা হচ্ছে অ্যাপারচার প্রবলেম। সো আচ্ছা, সো আমরা প্রত্যেকটা রিয়েল ওয়ার্ল্ড ইমেজ বা ভিডিওকে যদি আমরা এইসব ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করে ওটাকে মডিফাই করতে চাই, তো সেক্ষেত্রে আসলে আপনি প্রত্যেকটা অবজেক্টকে অ্যাকোমোডেট করতে পারবেন না, কারণ ওই অ্যাপারচার প্রবলেমের কারণে। কারণ যখন ক্যাপচারিং এর সময় উইন্ডোটা
যেভাবে ছিল আপনি অ্যাঙ্গুলার রোটেশন ওখানে করছেন, বাট অ্যাকচুয়ালি আপনার ওখানে অবজেক্ট ইনফরমেশন অতটা নাই, বা এখানে একটা ইস্যু হয়। সো সিনথেটিক্যালি যদি আপনি অপটিক্যাল ফ্লো ইউজ করে কোনো সিনকে ট্রান্সফর্ম করেন, সেক্ষেত্রে এই প্রবলেমটা হতে পারে। সো ক্যান সলভ ফর ইউনিক ফ্লো ভেক্টর, so multiple possible solution exist, so need additional constraints, so the leads us to key issues. So aperture problem, so coming up next anyway, so need additional assumptions and constraints. So if you would like to transform synthetically one video to another, considering different angular deviation or angular motion, then you have to consider differently. So linear way will not be working for that. So solution. So looking at neighboring pixels, so and making assumption about motion. তো সেক্ষেত্রে আপনি neighboring pixeler information থেকে আপনি ওকে modify করতে পারেন বা differently solution develop করতে পারেন। So or making assumption about motion, বা আপনি হচ্ছে মোশনের অ্যাজাম্পশন করে হয়তো বা আপনি ওটাকে ডিফারেন্টলি ইকুয়েট করতে পারেন বা ডিফারেন্টলি প্লট করতে পারেন। সো ইউজিং ডিফারেন্ট ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচেস, সো ইটস অল অ্যাবাউট ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচেস, বিকজ camera captures the converse light ray coming from the real world object. So that's why, so if you can consider angular deviation, then you have to assume the different pixel information or additionally pixel information with respect to the angular rotation. So aperture problem, so perspective motion, actual motion. Acha, solving the aperture problem. এখানে একটা sorry, linear least square problem and solution gives such as, এটা একটু আপনারা দেখেন। আচ্ছা, লুকাস কেনেডি মেথড and optical flow হচ্ছে so Horn-Schunck মেথড এন্ড হচ্ছে লুকাস কেনেডি মেথডের কিছু আসলে স্টেপ এখানে বলা আছে। সো আপনাদের যেহেতু ম্যাথমেটিক্যাল মডেল অত দেখাচ্ছি না লাস্ট মোমেন্ট, সো জাস্ট থিওরিটিক্যালি, সো লুকাস কেনেডি মেথডটা আসলে কিভাবে কাজ করে অপটিক্যাল ফ্লোর। সো it assumes flow in constant in a local neighborhood, solve aperture problem by combining constraints from multiple pixels. আচ্ছা, works well for small motions. আচ্ছা, তার মানে লুকাস কেনেডি মেথডটা আসলে স্মল মোশন মানে স্লো মোশনের ভিডিওর স্লো মোশনের যেখানে যে ভিডিওতে স্লো মোশনের অবজেক্ট মুভমেন্ট হয় সেক্ষেত্রে আসলে লুকাস কেনেডি মেথড ইউজ করে আপনি মোশন ক্যালকুলেশন করতে পারেন। এন্ড এর অ্যাডভান্টেজ হচ্ছে রোবাস্ট নয়েজ এন্ড কম্পিটিশনালি এফিশিয়েন্ট, আর হচ্ছে আপনার লিমিটেশন হচ্ছে ফেলস উইথ লার্জ মোশন। এখন যদি লার্জ মোশন হয় তাহলে আসলে লুকাস কেনেডি মেথড ফেল করে। তাহলে লুকাস কেনেডি মেথড কিভাবে কাজ করে, লিমিটেশন এটা একটু জানতে হবে। Horn-Schunck মেথড, সো Horn-Schunck মেথড হচ্ছে গ্লোবাল স্মুথনেস অ্যাজাম্পশন। সো Horn-Schunck মেথডটা বেসিক্যালি গ্লোবাল স্মুথনেস অ্যাজাম্পশন করে। সো গ্লোবাল smoothness assumption কি, basically it minimize distortion in flow and deviation from data. আচ্ছা, তো এখানে যেখানে কোনো ডেন্সার ফ্লো মানে কোন একটা সিনের মধ্যে মাল্টিপল অবজেক্ট অর হিউজ নাম্বার অফ ডিফারেন্ট অবজেক্টস থাকে ইন এ ডেন্সার অ্যাকোমোডেশন, তো সেই ক্ষেত্রে আসলে Horn-Schunck অপটিক্যাল ফ্লো মেথড ইউজ করা বেনিফিশিয়াল। সো এর অ্যাডভান্টেজ কি, ডেন্স ফ্লো ফিল্ড সে কমপ্লিট করতে পারে, এন্ড দেন ওয়ার্কস ওয়েল ফর ট্রান্সপারেন্ট মোশন,
and অনেক ক্ষেত্রে সে ট্রান্সপারেন্ট মোশনেও সে কাজ করতে পারে, লেটস সে খুব টাইনি মাল্টিপল অবজেক্টস অর হিউজ নাম্বার অফ অবজেক্টস বা ট্রান্সপারেন্ট কোনো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে প্রপাগেট করলে এটা খুব ইজিলি এই অপটিক্যাল ফ্লো এখানে ওয়ার্ক করে, এন্ড দেন ওটা খুব রিয়েলিস্টিক ট্রান্সফরমেশন পসিবল। সো লিমিটেশনস মোর সেন্সিটিভ টু নয়েজ। সো এটা আসলে যেহেতু ছোট ডেন্স অবজেক্ট এনভায়রনমেন্টে কাজ করে, তো সেখানে আসলে কোনো নয়েজি বা নয়েজ টয়েজ থাকলে সেটা ক্ল্যারিটিতে প্রবলেম তৈরি করতে পারে, বা সেই জন্য হচ্ছে এটা আপনার অরিজিনাল ডেটাতে নয়েজি বা নয়েজ কিছু থাকলে হবে না, ভালো কাজ করবে না। Sparse and dense optical flow. So sparse optical flow, আমরা একটা sparse optical flow এক্সাম্পল দিতে পারি লোকাস কেনেডি মেথড, আর হর্নশাঙ্ক মেথডটাকে আমরা হচ্ছে dense optical flow একটা এক্সাম্পল দিতে পারি। সো এটা আপনারা রিলেট করে একটু দেখতে পারেন। সো sparse and dense optical flow এর মধ্যে আমরা কিভাবে তফাৎ তৈরি করতে পারি বা কম্পেয়ার করতে পারি। Optical flow algorithms. So this is the generic steps of optical flow algorithm. Right? প্রথম হচ্ছে pre-processing. So image smoothing to reduce noise and convert grayscale into if needed. So আমরা জানি যে কালার ইমেজে বেসিক্যালি আমরা সাধারণত বলি তিনটা চ্যানেল। বেসিক্যালি তিনটা চ্যানেল মানে একই ইন্ডেক্সে একই পিক্সেলের তিনটা কালার ভ্যালু থাকে প্রত্যেকটা পিক্সেলের, রাইট? তো আমরা অপটিক্যাল ফ্লো যেহেতু একটা পার্টিকুলার পিক্সেলের মুভমেন্ট অবজার্ভ করে, একটা পার্টিকুলার পিক্সেল মিনস তিনটা কালার মিলে একটা অবজেক্ট একটা পিক্সেল হয়, আর ওই পিক্সেল সেজন্য ইউজুয়ালি আমরা যে অপটিক্যাল ফ্লো অ্যালগরিদম যেখানে মানে ইউজ করি সেখানে আসলে গ্রে স্কেলে কনভার্ট করে নিই। আচ্ছা, সো গ্রেডিয়েন্ট কম্পিউটেশন, দেন ক্যালকুলেট স্পেশাল গ্রেডিয়েন্ট x, so ix, iy, and then calculate temporal gradient। তার মানে আমাদের ওই যে এই ইকুয়েশনে, সো এটা হচ্ছে আপনার gradient the x with respect to x-axis and gradient with respect to y-axis, and then temporal gradient means এটা। So আচ্ছা, সো এটা এজ এ হোল আপনি স্পেশাল গ্রেডিয়েন্ট বলতে পারেন। স্পেশাল মিন্স হচ্ছে স্পেস শেয়ার, সো এটা x কে বরাবর আর এটা হচ্ছে y এর বরাবর। সো আচ্ছা, ফ্লো কম্পিউটেশন, দ্যাট মিন্স একটা পিক্সেল আপনি যদি কোনো দিকে মুভ করান তো ওকে কতটুকু আপনি এক্স অক্ষে সরাইছেন এবং কতটুকু ওয়াই অক্ষে সরাইছেন দুইটাই আসলে ইনকর্পোরেটেড হবে আলটিমেট তার ট্রান্সফর্মড ইন্টেন্সিটি, রাইট? ট্রান্সফর্ম মানে রেজাল্টেন্ট ইন্টেন্সিটি ক্যালকুলেশনের জন্য। সো দ্যাটস ওয়াই উই আর সেইং লাইক ক্যালকুলেট স্পেশাল গ্রেডিয়েন্টস আর ক্যালকুলেট টেম্পোরাল গ্রেডিয়েন্টস ওভার টাইম, the intensity over time. So flow computation. আচ্ছা স্যার, যেহেতু আমরা দুইটা অ্যালগরিদম দুইটা মেথডের একই অ্যালগরিদম মধ্যে অ্যাকোমোডেট করছি, সো এই 3 নাম্বারটা আসলে অনলি ট্রু ফর লোকাস কেনেডির জন্য, আর হর্নশাঙ্কের 4টা আমরা যদি লোকাস কেনেডির জন্য যদি করি তাহলে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ এন্ড থার্ড স্টেপ হবে, ফোর্থ স্টেপটা হবে না, এন্ড দেন ফিফথ স্টেপটা অ্যাকচুয়ালি 4 স্টেপ হবে। If we actually write down the algorithmic step of Lucas-Kennedy method, আর যদি আমরা হর্নশাঙ্ক করি তাহলে হচ্ছে আপনাকে 3 থাকবে না, জাস্ট 1 2 4টা 3 হবে, 5টা 4 হবে। So if I ask you, so write down the optical flow algorithm considering the Lucas-Kennedy method,
then you can easily write down the algorithm step by step, and it would be similar for horn shunt, as I said. আচ্ছা, আমরা কোথায় কোথায় এগুলো ইউজ করতে পারি অপটিক্যাল ফ্লো? আচ্ছা, রেডিউসিং অ্যালগরিদম। স্যার 5 মিনিট ব্রেক দিই। হ্যালো, ওকে স্যার। জি স্যার। ওকে, স্যার এটাও থাকবে? থাকবে স্যার। আমি 5 মিনিট পরে আবার পড়াচ্ছি। স্লাইড খুব বেশি না, কিন্তু একটু বেশি ইলাবোরেট করে বা রিপিট করে করে বারবার বলতেছি তো। স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার। হুম, স্যার ফাইনালের কি কি আছে সেটা যদি একটা পোস্টে দিয়ে দিতেন। সব বলে দেবো না, পোস্টে বলতে ওই পোস্ট দিয়ে দেবো, সমস্যা নেই, কিন্তু এখন এখানে একটা রিভিউ করে দিব। আমার এটা শেষ করতে আর 10 মিনিট লাগবে। আরেকটা রিকোয়েস্ট স্যার, স্যার যদি একটু অ্যাসাইনমেন্ট একটা দিতেন স্যার। হ্যাঁ, ওটা দিয়ে দিব, সমস্যা নেই, এটা আজকে দিয়ে দিব। ঠিক ওকে আছে স্যার, অ্যাসাইনমেন্ট দিয়ে দিলে স্যার 2 দিনের টাইম আজকে যা যা আছে পেন্ডিং দিয়ে দিব রাতে এই ক্লাসের পরে। ওকে স্যার, কেন থ্যাংক তো ইউ সো সময় নেই। মাচ স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।
Okay, sir, I'm back. স্যার জি স্যার আছে স্যার। Yes, sir. এই যে রেস্ট তো হলো না, এই যে এলো আর দিতে হলো তখন ধরে। ঠিক আছে স্যার। ওকে, সো রে ট্রেসিং। আচ্ছা স্যার, রে ট্রেসিং অ্যালগরিদম নিয়ে বলছি। সো লেটস সে আপনার এই একটা ইমেজ আছে, তাই না, 2D ইমেজ। ওইটাকে যদি আপনি রিয়েল টাইম মানে 3D অবজেক্ট, এই যে এটা 2D অবজেক্ট, এটাকে যদি 3D মডেল বানাইতে চান, তো তখন দেখেন এই লাইটটা যখন হচ্ছে ক্যাপচার করা হয়েছে এটা প্রজেক্টরে জাস্ট লেটস এ প্রজেক্ট করতেছে কি, বাট এটা ডিফারেন্ট, এটা ক্যামেরা হিসেবে আপনি চিন্তা করতে পারেন। সো ক্যামেরা সেন্সরে যখন এটাকে ক্যাপচার করে, অ্যাকচুয়ালি ইটস আচ্ছা, ইলাস্ট্রেশনটা আরেকটু বেটার হতে পারতো। ইটস ওকে। সো এটা অবজেক্ট পয়েন্ট, এগুলো কোন পাথ বা কোন রুটে আসলে রিট্রেস করতে হবে টু ট্রান্সফর্ম দ্য সেম অবজেক্ট in real world. I mean, which is actually 3-dimensional, right? And then considering the light source as well. So the light source, multiple light source থাকে, তখন শ্যাডো তৈরি হয়, সেটারও আবার ray tracing algorithm, multiple object or shadow generation, এগুলো কনসিডার করতে। সিম্পলি যদি আমরা চিন্তা করি, লেটস সে 2D পিক্সেল ইনফরমেশনকে যদি আপনি 3D তে প্লট করেন, আবার 3D এনভায়রনমেন্ট থেকে যদি 2D তে আপনি কম্পিউটেশনালি কোনো ইমেজ প্লট করেন, সেক্ষেত্রে আসলে এই রে ট্রেসিং অ্যালগরিদমটা আমাদের দরকার। সো ক্যামেরা হোয়াইট বক্স লেফট এন্ড ইমেজ প্লেন গ্রে গ্রিড। বেসিক্যালি ইমেজ প্লেন মিন্স হচ্ছে ক্যামেরার সেন্সর। সো সেন্সরের প্লেনটা তো বেসিক্যালি এত আগে থাকে না, এর ভিতরে থাকে, এবং এখানে একটা লেন্স আছে, লেন্স কনভার্স করে ওই জায়গায় নেয়। সো ইলাস্ট্রেশনটার একটু ঝামেলা আছে। So anyway, I think you can understand the concept. So even if you draw this kind of figure, I'll still consider. But in real scenario, the picture will be different one. It's not like this. So anyway, so what happens here? So camera, এখানে আসলে view ray red, view ray, shadow ray, মানে ব্লু দিয়ে বলা হয়েছে যে শ্যাডো রে, ওগুলাকে আমরা দেখাইছি, এন্ড দেন ভিউ রে। সো অরিজিনেটেড ফ্রম দ্য ক্যামেরা অর আই। ভিউ রে মিনস হচ্ছে তোমার ওই অবজেক্ট পয়েন্ট বা অবজেক্টের পিক্সেল ইনফরমেশন থেকে যে লাইটটা প্রপাগেট করছে, সেটা আসলে ভিউ রে, এন্ড দেন পাসেস থ্রু ইমেজ প্লেন পিক্সেলস। আর এটা বেসিক্যালি ভিউ রে মিনস পাসেস থ্রু পিক্সেল। তো পিক্সেল পয়েন্ট থেকে আসলে যেটা পাস করতেছে বা অরিজিনেটেড, and then intersect with objects in scene. So regular right, so এখানে যখন খুবই ডেন্স পিক্সেল থাকে, so light actually কি হয় স্যার? Light actually emits in all directions, in different directions, while if we consider the diffuse model. So same pixel position, when this pixel would be illuminated in real world, what happens here? The one ray, another ray will be intersect with other ray, and it will make the a little bit different object point or whatever. And still, when during the capturing process, the pixel area will also actually capture the ray information coming from different points by maintaining the geometry of light propagation. Anyway, so আপনার view ray বলতে কি বোঝেন, shadow ray বলতে কি বোঝেন? So cast from object intersection points are points towards light source and determine shadow calculation. তাহলে এটা আসলে একটা দেখেন আর কি। সো রে ট্রেসিং মডেলের যদি ইলাস্ট্রেশন করতে বলা হয়, তাহলে এই ধরনের ফিগারে কি এই জিনিসগুলো একটু করবেন।
আচ্ছা, শ্যাডোর অ্যাকচুয়াল যে সিনারিও, আগেরটা না আঁকলেও হবে, এটা আঁকলেও হবে, ঠিক আছে। সো প্রাইমারি রে, বেসিক্যালি প্রাইমারি রে ওটাকে আমরা ভিউ রে বলতে পারি, শ্যাডো রে তো শ্যাডো রেই। আর সেকেন্ডারি রে যখন হচ্ছে মাল্টিপল সোর্স থাকবে, লাইট সোর্স, তো সেখানে আসলে রিফ্লেকশন সেকেন্ডারি রেজ থাকতে পারে। যদি আচ্ছা যদি রিফ্রাক্টেড হয় রেগুলা, মানে যেই সারফেস আমি রিকনস্ট্রাক্ট করতে চাই ওই সারফেসটা যদি ট্রান্সপারেন্ট হয়, ট্রান্সপারেন্টে যেটা রিফ্লেক্টেড হয় সেখানে আমরা সেকেন্ডারি রে বলতে পারি। যেমন রিফ্রাক্টেড রে, তার রিফ্লেক্টেড রে এন্ড রিফ্রাক্টেড রে, এগুলো আমরা সেকেন্ডারি রে বলতে পারি। সো these couple of things could be happened in ray tracing. So whenever you will be designing a ray tracing algorithm, and then you should incorporate all these scenarios happening here. আচ্ছা, এখন রে ট্রেসিং অ্যালগরিদম যদি আমরা স্টেপ বাই স্টেপ লিখতে চাই, কিভাবে লিখতে পারি? So build the image pixel by pixel, cast additional ray from the heat point to determine the pixel color, and shoot rays towards each light. And if they hit something and the object is shadow from the light and otherwise the standard model. Standard model মানে হচ্ছে আমাদের ওই যে স্ট্যান্ডার্ড যে লাইটিং মডেল, মানে সিঙ্গেল লাইট সোর্স যে মডেলগুলো, ওই মডেল দিয়ে আপনি ইকুয়েট করতে পারেন। বাট যদি মাল্টিপল লাইট সোর্স থাকে বা whatever light source আপনাকে ইনকর্পোরেট করতে হবে। সো রিফ্লেকশন, যদি কোনো রিফ্লেকশন হয়, সো রিফ্লেকশন রেজ ফ্রম দ্য মিরর সারফেস to see what should be reflected in the mirror. So reflection যদি ঘটে কোনো রের, রিফ্লেকশন কখন ঘটবে? যখন আসলে ট্রান্সপারেন্ট কিছু মানে লাইট বেসিক্যালি ওখান থেকে আবার রিফ্লেক্টেড ব্যাক হইতে পারে। ইউজুয়ালি আমরা হচ্ছে যে মিরর রিফ্লেকশন বলি আমরা এটা, বা মিরর মেইনলি হচ্ছে ডিফিউজ যদি কোনো প্লেন থাকে যেখানে, বা কোনো প্লেন মানে নন ট্রান্সপারেন্ট প্লেন থাকে, তো সেখান থেকে রিফ্লেক্ট ব্যাক করে। আর রিফ্রাক্টেড মিনস হচ্ছে কিছু লাইট যদি আপনার ব্যাকগ্রাউন্ড স্বচ্ছ হয়, তো লাইটটা হচ্ছে রিফ্রাক্ট করে, মানে প্রতিসরিত হয়ে বের হয়ে চলে আসে। মানে বেসিক্যালি এটা আপনার কিছু ট্রান্সপারেন্ট সারফেসের জন্য আসলে রিফ্রাক্টেড হয়, মানে সেটা হচ্ছে ওই অবজেক্ট পাস করে লাইট বের হয়ে যায়। সো সেক্ষেত্রে আপনার ওই অবজেক্ট মানে অবজেক্টের লাইট ক্যালকুলেশন করার সময় কতটুকু রিফ্রাক্টেড হয়ে চলে যাচ্ছে সেটা আপনাকে ইনকর্পোরেট করতে হবে। It depends on the materials, it depends on the surface of the object surface. আচ্ছা, তারপর রিফ্রাকশন গেল, all the contributions to get the pixel color. So whenever you will calculate a pixel, then you have to consider all of these scenarios, all of these phenomena. So that's it. So আমি আপনাদের প্রথম ক্লাসের দিকে হয়তো বলছিলাম, লাইট যখন রিফ্লেক্ট করে, মানে কোন সোর্স থেকে লাইট যখন একটা বেসিক্যালি সোর্স থেকে লাইট যখন একটা সারফেস বা এটা ধরনের অবজেক্ট সারফেস, তো সেখানে পতিত হয়, সে কিছু রিফ্লেক্ট ব্যাক করে, সে রিফ্রাক্টেড হয়ে যেতে পারে, তাই না? সে কিছুটা অ্যাবজর্ব হইতে পারে। So all of the things should be incorporated in ray tracing algorithm. So ray tracing algorithm is basically the computational way of natural light intensity calculation or something, considering the optical phenomena and as well as the geometry of the image sensor, light source, and object shape, and so on. ray tracing algorithm যদি বলি স্টেপ গুলো লেখার, এটা সিম্পলি লিখে দিতে পারেন। ray tracing algorithm, why hardware accelerated ray tracing, anyway আর তেমন কিছু নাই। ray tracing এর অ্যাপ্লিকেশন স্যার এটা শেষ, এখন
আর কি জানি সামারি। জি স্যার। স্যার আর কি আলোচনা করতে চাইছিলাম? স্যার একটা ওভারভিউ বলবেন যে কোন টপিক উপর ফোকাস। ওভারভিউ। জি স্যার, একটা ওভারভিউ দরকার। স্যার যদি পোস্ট করে দিতেন তাও হইতো। আচ্ছা, ওভারভিউ তো থাকবে, পোস্ট করলাম না, কোনটা ধরেন ওই থাকবে যে আমি কোনটা ওই থাকবে, টপিক গুলো কোনটা লিখে থাকবে দিব না। আর টপিক গুলো স্যার। লিখে দিব। জি স্যার। টপিক লিখে দিলাম, কিন্তু দুই একটা স্লাইড আমি ওপেন করি, যেমন ওই কোডাটা তো রিসেন্টলি পড়েছি, ওটা আর বের করতেছি না, আগের গুলো। হ্যাঁ, আগে 2-3টা স্যার স্লাইড থেকে। পুরা থেকেই করেন স্যার। স্যার পুটা থেকেই করেন। ও, কোডা থেকে Please, করবো স্যার, না? পুরা স্যার, থেকেই সবগুলো করেন। একটু দেখাই দেন স্যার। আচ্ছা, ঠিক আছে স্যার। Thank you. এখন এই যে এলোয়ারের জন্য যে জ্বালান জ্বালাইতেছে, খাতা দেখা মাথা অবস্থা। আচ্ছা, আপনারা অ্যাপ্লাই করতেছেন না পোস্ট গ্রাজুয়েশনে, নাকি অলরেডি পোস্ট গ্রাজুয়েশন পড়তেছেন দেখে আর পিএইচডি করার দরকার নাই নাকি? স্যার থিসিস বাকি আছে তো এখনো। আচ্ছা, আমাদের সব মাথা খারাপ করে দিতেছে। এলোয়ার। ওকে, সো কি জানি। আচ্ছা স্যার, একটা সেকেন্ড, কোডটা বার করলাম। আজকে তো 28 জন মতো দেখতেছি, 27 জন, সবাই আসে না মনে হয়। পরীক্ষা আছে নাকি কারোর আজকে আপনাদের এখানে? না স্যার, আপনারই তো এক্সাম ছিল আজকে। আজকে এটা ফিক্স। হ্যাঁ আজকে ও, তাই তো, পরীক্ষা নাই তো, অনেকে বাদ দিছে, আসে নাই অনলাইনে। ও মেবি রাস্তায় টাস্তায় থাকতে পারে। আচ্ছা, গেল। স্যার ওই যে এখানে আর কি পড়ালাম এখানে, এই যে জিপিইউ সিপিইউ এর স্ট্রাকচার অফ সিপিইউ ভার্সেস এত, তাই না? আচ্ছা দাঁড়ান, এখানে জিপিইউ পাইপলাইনটা দেখতে পারেন। তারপরে সিপিইউ জিপিইউ এর কম্পারিজন, আর এটা হচ্ছে অ্যানাটমি অফ মানে CPU GPU structure, sorry, anatomy of CPU GPU, or মানে illustration of CPU GPU collaborative computation environment এরকম। এই দুইটা ব্লকই দরকার। এই ব্লকটা দেখবেন, মানে কোন একটা ইনস্ট্রাকশন মানে ডিফারেন্ট কার্নেল থ্রু দ্য ডিফারেন্ট গ্রিডে যে এক্সিকিউট হয়, তো এর যে পাইপলাইন গুলো, এটা একটু দেখলেন। আর জিপিইউ সিপিইউ এর ডিফারেন্স, এসব দেখার দরকার নেই। সরি, এখানে একটা টাইপও ছিল, জেড ফোর্স হবে না জি ফোর্স আর কি, জি ফোর্স। আচ্ছা, এই জিপিইউ পাইপলাইন তিনটা জিনিস বলে ফেললাম। অ্যাপ্লিকেশন তো জানার দরকার নেই, এটা তো জানেন। জিপিইউ প্রোগ্রামে যে লাইব্রেরি, সি কোড, ওপেনসিএল, আচ্ছা গেল। দেখাশোনা কিছু নাই, এগুলো কিছু না। আচ্ছা, এটা এনভিডিয়া জিপিইউ আর্কিটেকচারটা একটা দেখলেন, এটা এসব দেখার দরকার নেই। টেসলা দেখার দরকার নাই। দরকার নেই। কোডা সি আমরা দেখবো আর কি। কিন্তু আচ্ছা, কনসেপ্ট অফ জিপিইউ ক্লাস্টার আর্কিটেকচার একটা, এটা একটু দেখেন। জিপিইউ ক্লাস্টার আর্কিটেকচার সিম্পল, মানে হেড নোড এন্ড ক্লাস্টার ইজ এ কম্পিউটার নোড, মানে ক্লাস্টার কম্পোনেন্ট বেসিক্যালি, ওই যে মাস্টার স্লেভ কাইন্ড অফ। এনিওয়ে, ইট ইজ সিম্পল, বাট আই ডোন্ট নো, এটা আপনারা নিয়ে দেখতে। ক্লাস্টার নোড আর্কিটেকচার, ওটা দরকার নেই।
সিপিইউ অনলি ভার্সন এই কোড লিখে দিয়ে যদি জিপিইউ আচ্ছা লোকেশন স্যার এইখানে একটু দেখেন আর কি এটা এই যে দুইটা কোড মানে কম্পারেটিভ এই যে সিম্পল জিনিস এখান থেকে কম্পেয়ার করে হচ্ছে আপনাকে হয়তো প্রবলেম সেট হতে পারে কার্নেল ইনভোকেশন এগুলো যে ফাংশনের মধ্যে আমি দেখাইছি আর কি কিভাবে রেজাল্ট ফ্রম দ্য ডিভাইস সো এগুলো কিছু সিনারিও তৈরি করে হয়তো বা আপনার এখান থেকে ছোটখাটো কোড লিখতে বলতে পারি স্যার কোড লিখতে বলবেন স্যার? হ্যাঁ মানে সিম্পল ছোট ছোট গুলো মানে কনসেপ্টটা আপনি কোডের ওই ইনস্ট্রাকশন লিখবেন এমন তো না যে ফুল কোড তো লিখতে হবে এই যে এগুলাই লেটস সে আপনাকে দুইটা অ্যারে যদি আপনি জিপিইউ দিয়ে যোগ করেন তো আসলে ওই যোগ করেন ওই ইনস্ট্রাকশন গুলোর কথা বলবো বা এরকম একটা কিছু লিখে দিয়ে সিপিইউ ভার্সন যদি এটা হয় জিপিইউ ভার্সন কি হবে এরকম একটা আচ্ছা কোডটা কার্নেলে স্যার কোডটা না দিলে হয় না স্যার? সিম্পল এক দুই মাসে দুই তিন মাসে থাকবে না দিলে হবে কেন কোডটা প্রোগ্রামিং করছে না ছোট ছোট ওটা আমি দেখাইছিলাম ক্লাসে মানে দিলেও ছোট্ট মানে একটা ইনস্ট্রাকশন দুইটা ইনস্ট্রাকশন লেখা মানে কনসেপ্ট বলে ওটার একটা সিপিএস এর কম্পিউটার আচ্ছা এইটা যে থ্রেড ইন্ডেক্সিং কিভাবে হয় ম্যাথমেটিক্স এখানে একটু ম্যাথমেটিক্যাল কিছু হতে পারে এরকম ম্যাথমেটিক্যাল প্রবলেম হতে পারে একটা এটা দিয়ে এগুলো সিম্পল আচ্ছা ম্যাপিং থ্রেডস টু হার্ডওয়্যার দরকার না এটা এটা কিন্তু প্রথমে দেখাইছি ওই যেটা বললাম যে একটু দেখেন এই যে ডিভাইস টু সিপিইউ টু জিপিইউ যে আপনার কার্নেল এক্সিকিউশন হয় থ্রেড ব্লকস এর সাথে কিভাবে কোলাবরেটলি কাজ করছে এটা সেম জিনিস দুইটা ব্লকে আচ্ছা এটা হচ্ছে জিপিইউ মেমরি হায়ারার্কি জিপিইউ মেমরি হায়ারার্কিটা একটু দেখবেন ঠিক আছে রেকর্ডটা দেখবেন এখন স্যার আমাদের তো কালকে এক্সাম হচ্ছে একটু কষ্ট হয়ে যায় স্যার মানে একদিনে কমপ্লিট না এটা তো আমি পড়েছিলাম না Sir, সবাই তো slide task প্রোগ্রামিং দেওয়া ভালো সিম্পল মানে জাস্ট সিপিইউ জিপিইউ এর যে ট্রান্সলেশন মানে ছোট ছোট কোড তো সিম্পল আমার সবাই তো প্রোগ্রামিং করেন না এগুলো তো সিম্পল জিনিস মানে আমি একটু জাস্ট লজিক্যাল জিনিস দিলে আপনার মানে ইজি হবে আর কি জিনিসটা সো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ইন মেমরি এই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ইন মেমরি আসলে খুব ইম্পর্টেন্ট যে এই কনসেপ্ট একটু দেখে আসবেন আর কি সরি এই যে এটার যেটা থাক এখানে ম্যাপিং এই কোডটা আসলে আপনার এবিসি এটা থ্রেডের যে স্পেস লেটস সে ভি এটা হচ্ছে ভি ভ্যারিয়েবল বিআরএ
অ্যারে ভেরিয়েবল, তারপরে সি অ্যারে ভেরিয়েবল, এন্ড দেন এই দুইটাকে যদি আপনি মাল্টিপ্লাই করেন তাহলে হচ্ছে মানে এটা কি ম্যাট্রিক্স অপারেশন আমি দেখাইছি যে এটা হচ্ছে আপনার 3x3 এর একটা array তৈরি হবে। সো এই কোডটা দিয়ে যদি আমি আপনাকে ইলাস্ট্রেট করতে বলি, এই জিনিসগুলো একটু দেখবেন, মানে এটা ইটস ইম্পর্টেন্ট থিং। এটা একটু বুঝে বুঝে পড়বেন, হয়তো এখান থেকে কিছু জেনারেট করতে পারে আর কি ম্যাথমেটিক্যাল ভাবে। বড় কোনো কোড টোড দিব না আর কি। এটা দরকার নেই। লেটস সে এরকম একটা আপনার জিপিইউ কার্নেল কোড দিয়ে দিলাম, তো এটাকে আপনার সিপিইউ কার্নেল সিপিইউ কার্নেলের একটা কোড দিলাম, এটা জিপিইউ কার্নেলে কনভার্ট করতে হবে, কোডে কনভার্ট করতে হবে, এটা আপনি করবেন। And after computation, so আচ্ছা দরকার নেই মনে হয়। ও সরি, এটা লাস্ট থিং, the function type, এই যে ফাংশন যে টেবিলের মধ্যে যে ফাংশন গুলো আছে একটু জাস্ট দেখবেন, তুই একটা হয়তো 2-4টা দিয়ে দিতে পারে, 0.5 এরকম করে যাচ্ছে, আর দেখবেন না শেষ। স্যার এখান থেকে ফাংশন টাইপ কোয়ালিফায়ার্স দেখবো এটা বললেন, নাকি অ্যাটমিক ফাংশন এগুলো দেখতে হবে? ফাংশন গুলো একটু দেখে যাবেন করে ওরা কিভাবে লেখে আর কি, যে কোডা মেলক মানে কোডা মেমোরি অ্যালোকেশন, তারপর হচ্ছে কোডা মেলক পিচ, তাই না? তো কোডা ফ্রি, মানে জিপিইউ টু সিপিইউ যখন এটা আবার মানে ওয়ে ব্যাক করা হয় রেজাল্টটাকে, তখন ওই জিপিইউ মেমরি ফ্রি করা হয় আর কি। আচ্ছা, কোডা মেলক এনিওয়ে এইগুলো মেমোরি ম্যানেজমেন্টের এগুলো একটু দেখেন, আপনার কোডিং এও কাজে লাগবে। ডিভাইস ম্যানেজমেন্টের হচ্ছে ফাংশন গুলো, আর কি আর কিছু নাই, শেষ ওই পর্যন্ত। আর কি আর জ্ঞান থেকে আর কি লাগবে স্যার? জি স্যার, স্যার জ্ঞান, মেশিন ভিশন ওগুলো স্লাইডে তেমন কিছু নাই, ওই যা আছে এগুলো পড়ে গেলে হবে। কি বলেন, নাকি গোত্র করতে হবে? একটু পড়বে একটু বলে দেন। আচ্ছা করি স্যার, গোত্র করতেছি। এই ভার্চুয়াল অগমেন্টেড রিয়ালিটিতে যা আছে ওটা বলার দরকার নাই। মেশিন ভিশন আর হচ্ছে আপনার ওই মেশিন ভিশনের কনসেপচুয়াল প্রশ্ন করতে পারি ছোটখাটো। এখানে স্যার খুব একটা বেশি কিছু নাই মেশিন ভিশন। এখানে সেলফ ড্রাইভিং কার, মেইন ড্রব্যাক, মেশিন ভিশন স্লাইডটা কি স্যার একটু স্কিপ করা যায়? স্ক্রিন করতেছি তো না, এটা সহজ, এই জাস্ট স্কিম থ্রো করে চলে যাবেন, শেষ। এই যে স্যার এগুলো প্রাইমারি সেন্সর, এই তো একবার রিডিং করলেই হয়ে গেল। ওগুলো বাচ্চা মানুষের জিনিসপত্র। এখানে কনসেপচুয়াল প্রশ্ন করতে পারি, এখানে কিছুই দরকার নেই। কি মেশিন ভিশন কি ডেফিনেশন, আর কিছু না। ও কিভাবে কাজ করে, ওই যে 3টে স্টেপে যে কাজ করে, ক্যামেরা ক্যাপচার করে মেশিন ভিশন অ্যালগরিদম দ্বারা ডিসিশন মেক করে, আর ফাইনালি মেকানিক্যাল অ্যাকশন দিয়ে ডিসিশনটা এক্সিকিউট করে। এটা হচ্ছে মেশিন ভিশনের ওয়ার্কিং প্রিন্সিপাল। মেশিন ভিশন আর কম্পিউটার ভিশন পার্থক্য কি? খুব ইন্টারেস্টিং জিনিস। মেশিন ভিশন এক্সপ্রেশন টেকনোলজি, এটা একটা ফিগারটা মনে হয় বর্ণনা করছি ওখানে। তো এই ফিগারটা এখানে কি হচ্ছে, এখানে বলা আছে
জাস্ট রিডিং করে দেবেন আর এই ফিগারটা আঁকা শিখে দেবেন, শেষ। আর এটা তো আর কিছু আঁকতে হবে না, এটা তো জেনারেল ইনফরমেশন, এটা থেকে কিছু পরীক্ষা টরীক্ষা অ্যাপ্লিকেশনে মেশিন আর কিছু নাই, এগুলোর অ্যাপ্লিকেশন গুলো একটা স্কিম থ্রো করে যাইতে পারেন, এত ছবি টবি আঁকার দরকার নাই, এসব দরকার নেই, জাস্ট শেষ। আচ্ছা, আর জানি কি স্যার জ্ঞান। জ্ঞান। আসলে মাস্টার হিসেবে খুব ইজি হয়ে গেল মনে হচ্ছে জিনিসটা। জ্ঞান না, জ্ঞান কই গেল? জি স্যার, ওকে। জ্ঞান আসলে অনেক কিছু পড়ানো যেত, কিন্তু খুব সিম্পলি ছেড়ে দিচ্ছি। যাই হোক, দেখা যাচ্ছে স্লাইড? Yes, sir. স্যার দেখা যাচ্ছে। মুভ করে? Yes, sir, it's moving. দাঁড়ান, গুগল স্লাইডের মধ্যে দেখুন। I think it's okay now. Is it moving? No, sir, it's not visible here. Oh, really? So এখন আবার করতে হবে। I think now it's working. জি স্যার। স্যার আর কি আর পড়বে, যে জ্ঞানের কনসেপচুয়াল ব্লক ডায়াগ্রাম দিয়ে জ্ঞানের ওয়ার্কিং প্রিন্সিপাল গুলো দেখেন, এই স্টেপ গুলো, হাউ জ্ঞান ওয়ার্কস, একটা ফিগার রেখে কিভাবে জ্ঞান কাজ করে এটা একটু পড়তে হবে, ইনক্লুডিং দ্য লস ফাংশন। লস ফাংশন গুলো একটু দেখবেন একটু। জেনারিক জ্ঞান না, কোনো তেমন কিছু নাই। এই যে পিক্স টু পিক্স জ্ঞান মেথডটা আসলে ইটস এ টাইপ অফ কন্ডিশনাল জ্ঞান। সো এর লস ফাংশন কিভাবে ক্যালকুলেট করতে হয় এতটুকু ছোট ছোট করে, বা পিক্স টু পিক্স জ্ঞান মডেল আর্কিটেকচারটা এরকম। আচ্ছা, পিক্স টু পিক্স জ্ঞান, আচ্ছা। সো পিক্স টু পিক্স জ্ঞান আর হচ্ছে জেনারিক জ্ঞান আর পিক্স টু পিক্স জ্ঞানটা একটু দেখেন আর কি। আর আর বড় প্রশ্নের মধ্যে কিছু নয়, ছোট করে দিই সব, আর কিছু নাই। আর জ্ঞান টাইপ ছোট করে দিই, পিক্স টু পিক্স জ্ঞান, সাইকেল জ্ঞান, সো স্ট্যাক জ্ঞান, পুরো জ্ঞান দরকার নেই, এই যে হচ্ছে আপনার স্টাইল জ্ঞান, মানে পিক্স টু পিক্স জ্ঞান, সাইকেল জ্ঞান। হ্যাঁ স্যার তিনটা দিয়েছিলাম, পিক্স টু পিক্স, সাইকেল আর হচ্ছে স্টাইল। পিক্স টু পিক্স, সাইকেল জ্ঞান আর স্টাইল, আচ্ছা এই তিনটা দিই, শেষ। কম্পারেটিভ স্টাডি মানে কম্পারিজন, আচ্ছা শেষ। আর তো কিছু নাই, আরে আর ভের তো দেখার কিছু নাই, এটা তো থিওরি শুধু। আচ্ছা এখন লিখে দিই কত কি দিতে চাই। আচ্ছা এটা করি আমি, এটা কি অ্যানাউন্সমেন্টে দিলাম?
কি বলেন স্যার? সিলেবাস জি স্যার, বেটার হবে। সিলেবাস অ্যানাউন্সমেন্টে দিয়ে দিলাম। হ্যাঁ, ইয়েস স্যার। ফাইনাল সিলেবাস, আচ্ছা, ফাইনাল এক্সাম syllabus of final exam, syllabus of final exam, আচ্ছা, first of all GANs 2 কি জানি মেশিন ভিশন, cars 3 কি জানি optical of motion and tracking, এটা হচ্ছে optical flow, তো and tracing CUDA programming, right? No. Virtual and augmented reality, I think done. এই চ্যাপ্টারে তো নাকি স্যার? ফার্স্ট পোস্ট করে দিয়েছি, দেখেন। জি স্যার, ঠিক আছে। Yes, so done. আর কি কি জানি লাগবে? ওই যে আপনার একটা স্যার অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট এরিয়া আর স্যার প্রজেক্ট সাবমিশন। প্রজেক্ট সাবমিশনের লিংক, হ্যাঁ জি স্যার। ঠিক আছে স্যার, বসে বসে করে দিচ্ছি অফিসে। আচ্ছা, বেস্ট অফ লাক। পরীক্ষা তো কবে? ও আজকে কয় তারিখ? 14। স্যার আজকে 14 ওরে বাবা, এখনো তো 3 দিন না। স্যার আর 2 দিন পরে এক্সাম 17 15 16 14 আজকে পড়াশোনা করা যাবে, ওই দিনে পড়াশোনা করা যায়। 4 দিন 3.5 দিন 4 দিন আছে। ও পরীক্ষা আছে মানে এর মধ্যে, না? জি স্যার, কালকে অনেক আছে। কালকে এক্সাম আছে। ও আচ্ছা, ঠিক আছে, স্যার, বেস্ট অফ আমাদের লাক। কালকে থাকে মানে একটু সময়টা স্যার একটু প্রবলেম স্যার। আর পড়াশোনা বেশি তো পড়াই নাই আমি। স্যার কোয়েশ্চেনটি একটু ইজি করেন স্যার। কোশ্চেন তো ওর মধ্যে যা আছে আর কি, ইজি তো হবে। জি স্যার, বলেন। I didn't get your question. স্যার পরীক্ষা তো তাহলে 17 তারিখ। 17, ও পরীক্ষার অ্যানাউন্সমেন্ট হয়তো ওর মধ্যে দেওয়া উচিত, তাই না? জি স্যার, টাইমটাও বলে দিলে বেটার হয়, কয়টা থেকে আচ্ছা, শুরু। নোট ফাইনাল এক্সাম কত জানি? 17/1/2026 স্যার 17 তারিখে না প্রজেক্টের সাবমিশন ছিল? না, 18 তারিখে ছিল ওটা। এটা কে? প্রজেক্ট সাবমিশন 18 তারিখ, 17 তারিখ হচ্ছে পরীক্ষা। কিন্তু আমার তো আবার ওই যে রুম বুক দেওয়া লাগবে। গতবার এক কেলেঙ্কারি হয়েছে, পরীক্ষা room পরে নিছি। আই গেস, কারণ এক্সাম তো শেষ। ওরে বাবা, গতবার ওই যে একটা বিপদে পড়ে গেছিলাম তো। ও এক্সাম শেষ দেখে ওই এক উইক পরে পরীক্ষা নিয়েছি মাস্টার্স এর, কিন্তু ওই যে এমবিএ এর কোর্স টোর্স হয়
আমার সেই ক্লাস নয় এমবিএর ক্লাস নিচ্ছে তার ভিসির ওয়াইফ ক্লাসে। তো আমার স্টুডেন্টরা যে ওখানে পরীক্ষার জন্য বসছে, পরে ওদেরকে বের করে সাইডের রুমে পাঠাই দিছে, ঠিক আছে, কিন্তু এটা নিয়ে পুরো তোলপাড় করে ফেলেছে। সাদিয়া বা কল দিছে, ডিসিও কল দিছে, অপারেশন থেকে কল দিছে, মানে ভিসির ওয়াইফটা এখন মনে করেন যে একটা কেলেঙ্কারি অবস্থা। কি এরকম হইলো? তো বললো যে আমার আগে বুকিং দেওয়া উচিত ছিল। এটা ফার্স্ট টাইম, এটা আসলে হয় না, তো বুকিংটা দিতে হবে। এই জন্য আমি পারতপক্ষে পরীক্ষাটাকে চেঞ্জ এখন আর করতে চাইনি। আচ্ছা, এক্সাম ফাইনালিস্টে ব্যাট কত, কয়টায় দেবো? 7টায়, 7 জি, PM। জি স্যার। ও, তারপরে গুড লাকটা লিখে দিই। তো আয়েশা, তুমি একটু আমারে মনে করে দিয়ে তো, যে ভুলে টুলে গেলে খাতা দেখার ঝামেলা তো। স্যার ওই যে পরীক্ষার আগের দিন। ডিসিও কে নক দিয়ে বুকিং করার জন্য room। হ্যাঁ হ্যাঁ, তুমি কি কালকে ক্যাম্পাসে আসবা? বা না যে কেউ? স্যার, আজকে ওই যে খাতা নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, যে কেউ, যে যারা ক্যাম্পাসে স্যার আমি ফোন করে আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমার মনে থাকবে, যেহেতু গতবার একটা ঝামেলা হয়েছে, গতবার না তার আগের বছর, আগের সেমিস্টারে, তো ওটা আমি হোপফুলি করে দেবো। বাট ইফ ইউ ক্যান প্লিজ হেল্প মি সো ইন দিস রিগার্ড। সো আচ্ছা গেল, শেষ স্যার, বেস্ট অফ লাক, প্রজেক্টটা সুন্দর করে করবেন, সাবমিট। আর স্যার অ্যাসাইনমেন্টটা হ্যান্ড রিটেন পিডিএফ দিব তাই না? হ্যান্ড রিটেন হ্যান্ড রিটেন টাইপ করে দিতে হবে এটা না? হ্যাঁ, স্যার দুইটা স্যার, অপশনে assignment রাখেন, হ্যান্ড রিটেন আর টাইপ। টাইপ করে না, ওই যে টাইপ করলে কপি পেস্ট মারবে, সব সমস্যা। হ্যাঁ স্যার, এটা একটা প্রবলেম। হ্যাঁ, কপি পেস্ট হবে না একেবারে, চুরিরও একটা মানে লেভেল আছে, বুঝছেন না? আর একটা দেখে যদি হাতেও লাগে, তাও তো সে কিছু শিখবে, বুঝবে। স্যার যদি হ্যান্ড রিটেন অ্যাসাইনমেন্টে দেন তাহলে এটা 18 তারিখ দেন, তাহলে একটু সুবিধা হয়, মানে ডেডলাইনটা আর কি অ্যাসাইনমেন্টের। আচ্ছা, সবে 18 তারিখে ডেডলাইন, ঠিক আছে, দুইটাই 18 তারিখে ডেডলাইন। স্যার অ্যাসাইনমেন্টটা কি এই যে ফাইনালের সিলেবাসের টপিক থেকে কিছু হবে নাকি ডিফারেন্ট কিছু হবে? ফাইনাল সিলেবাস থেকেই হবে। আচ্ছা, আর অত কষ্ট করাচ্ছেন আপনাদেরকে দিয়ে, তাই না? থ্যাংক ইউ স্যার। আর কি, আর কিছু নাই না? একজন তো, হ্যাঁ, তো ঠিক আছে স্যার, ভালো থাকেন সবাই, বেস্ট অফ লাক। স্যার দোয়া করবেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ইনশাল্লাহ ভালো হবে, আমার কোর্স তো সহজ। আসসালামু আলাইকুম স্যার। এই মাহমুদ চলে গেছে, একটা দরকার ছিল,